তাহলে প্রথমে আমরা আমাদের কিছু প্রশ্ন উত্তর সেশন কমপ্লিট করে তারপরে আমরা নর্মাল আমাদের যেটা স্টাডি সেটাতে প্রবেশ করব। তন্ময় বলো। বলছি স্যার, শনি বৃহস্পতিকে দেখা শুভ বেশি নাকি বৃহস্পতি শনিকে দেখা বেশি শুভ? একটু আমার একটু জানার ইচ্ছে। এই প্রশ্ন তো এতদিন করবার পরে আর থাকা উচিত না, কারণ হচ্ছে গিয়ে এই প্রশ্নটা তো অযৌক্তিক প্রশ্ন হলো। না না, অনেক সময় না, যেমন বৃহস্পতি দ্বিতীয় বসে আছে, শনি পঞ্চম, তো শনি দশম দৃষ্টিতে বৃহস্পতিকে দেখছো। আমাদের তো আগে রিয়েলাইজ করতে হবে যে শনিটা কে আর বৃহস্পতিটা কে। এইটা যদি হচ্ছে গিয়ে আমার লগ্ন হয় তুলা, তাহলে অবশ্যই শনির বৃহস্পতিকে দেখাটা ভালো। আবার লগ্ন যদি আমার হয় কর্কট, তাহলে বৃহস্পতির শনিকে দেখা ভালো। এটা তো অবস্থা অনুযায়ী আমাদেরকে ডিসিশন নিতে হবে, তাই না? শনি বৃহস্পতি কম্বাইন দৃষ্টি, একেতর দৃষ্টি, যাই হোক না কেন, একত্র অবস্থান, শনি বৃহস্পতিকে দেখছে, বৃহস্পতি শনিকে দেখছে, এটা গুড রেজাল্ট দেবে। স্লো বাট স্টেডি রেজাল্ট দেবে। একজন মানুষের ধৈর্য, তার জ্ঞান, তার অভিজ্ঞতা, সেগুলো কাজে লাগানোর ক্ষেত্রে ভালো ফল দেবে। শনি বৃহস্পতির মধ্যে যদি কেউ বকরি না হয় এবং তারা যদি কোনো রকম সম্পর্ক করে, সেটা হচ্ছে জাতক বা জাতিকার জন্য ভালো, স্লো বাট স্টেডি রেজাল্ট আসবে। ভিভু পদ্ধতি অনুযায়ী যদি শনি এবং বৃহস্পতি সম্পর্ক করে, তাহলে মেষ রাশি পীড়িত হয়। এই জায়গাটা একটুখানি মাথায় নিতে হবে, কঠিন। যদি শনি বৃহস্পতি সম্পর্ক করে, সেই ক্ষেত্রে মেষ রাশিটা পীড়িত হয়। কিরকম ভাবে পীড়িত হবে? একজন মানুষের লগ্ন হচ্ছে সিংহ, তার শনি বৃহস্পতি যোগ হয়েছে সিংহ লগ্নে, মেষ রাশি মানে হচ্ছে তার নবম ভাব, পিতৃস্থান, ধর্মস্থান। তাহলে তার মেষ রাশি নির্দেশিত কোনো জায়গা, সেই জায়গায় কিন্তু পীড়া দেখতে পাওয়া যাবে। বুঝতে পারলাম? কারোর রাশি হচ্ছে বৃষ বা কারোর রাশি হচ্ছে কুম্ভ রাশি, তার বৃহস্পতি শনি জুতি দেখতে পাওয়া গেল বা বৃহস্পতি শনি ক্লোজলি অ্যাসোসিয়েটেড পাওয়া গেল, তাহলে সেই মানুষটার ক্ষেত্রে মেষ রাশি হচ্ছে তৃতীয় ভাব। তাহলে তার হাতে আঘাত প্রাপ্তি হতে পারে, তার গলায় সমস্যা হতে পারে, তো এইরকম আর কি ব্যাপারটা। তবে অবস্থা এবং আধিপতিত্ব এইটা দেখে আমাদের ফলাদেশ করতে হবে যে শনি বৃহস্পতি এরা কারা। আচ্ছা, তারপরের প্রশ্ন। স্যার, আপনি কিছু রেমেডি বিষয়ে বলবে বলেছিলেন, একটু ওই এডুকেশন বলবো, লিখে রাখি। আর কারোর কোনো প্রশ্ন? হ্যালো স্যার। স্যার, মঙ্গল আর বৃহস্পতির কনজাংশন কি শুভ হয় 11th হাউসে? মঙ্গল বৃহস্পতির কম্বিনেশন সেটা হচ্ছে শুভ। মঙ্গল বৃহস্পতি একজন হচ্ছে গিয়ে মুভমেন্ট ইন্ডিকেট করে, একজন অ্যাক্টিভিটিকে দেয়, আর একজন সেই অ্যাক্টিভিটির উপরে নলেজকে চাপিয়ে দেয়। ফলে এই কম্বিনেশন একাদশ ভাবে শুভ। আর পাপ গ্রহ উপচয় স্থানে যথেষ্ট ভালো ফল দেয়। যদি লগ্নটা বলবান হয়, তাহলে এই জাতক প্রভূত অর্থ উপার্জনে সক্ষম হবে। আর খেলাধুলার ক্ষেত্রেও এরা কিন্তু ভালো রেজাল্ট করবে। আর যদি মঙ্গল খুব পীড়িত হয়, সেই ক্ষেত্রে এই কম্বিনেশন অ্যাক্সিডেন্টও হতে পারে, হাঁটু বা হাঁটুর নিচের অংশ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। স্যার, কর্কট লগ্নে এটা কিরকম হবে? কর্কট লগ্নের জন্য এটা শুভ কম্বিনেশন। কর্কট লগ্নে নবমপতি দশমপতি একাদশে যদি রাজযোগ সৃষ্টি করে, তাহলে এটা অবশ্যই একটা শুভ কম্বিনেশন। এটা একটা গ্রহণযোগ্য শুভ কম্বিনেশন। আয়, উন্নতি এগুলো বাড়বে। আর একটা জিনিস, মঙ্গল হচ্ছে কর্কট লগ্নের ক্ষেত্রে দশমপতি আর বৃহস্পতি হচ্ছে ষষ্ঠপতি। তো এই ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা খুবই বেশি। এই চাকরি করে নিজের জীবিকা নির্বাহ করতে সক্ষম হবে, চাকরি পাবে। স্যার, এটা কি শেয়ার মার্কেটে কাজ করার জন্য এটা কি ভালো? শেয়ার মার্কেটে কাজ করার জন্য এটা ভালো কম্বিনেশন। তখন হচ্ছে কি পঞ্চম নবম কম্বিনেশন হিসেবে ট্রিট করতে হবে, এটা ভালো কাজ করবে। স্যার, হ্যাঁ স্যার। স্যার, বৃষ লগ্নের সাপেক্ষে যদি সেকেন্ড হাউসে মঙ্গল বৃহস্পতি থাকে তাহলে কি রকম হবে স্যার?
বৃষ লগ্নের জন্য মঙ্গল এবং বৃহস্পতি কেউ শুভ গ্রহ নয়। হুম বৃষ লগ্নে যদি মঙ্গল সে দ্বিতীয় থাকে, মানে সপ্তমপতি যদি সপ্তমের অষ্টমে থাকে, হ্যাঁ আর স্যার দ্বাদশপতি যদি দ্বিতীয় থাকে, তাহলে দুটো ঘটনা আমরা এক্সপেক্ট করব। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল দিক থেকে কিছু ডিস্টারবেন্স, টাকা হুম পয়সা রাখতে পারছে না, বারংবার খরচ হয়ে যাচ্ছে, সঞ্চয় নষ্ট করতে হচ্ছে, এমন হ্যাঁ কিছু প্রতিবন্ধকতা আসছে যার কারণে জমানো টাকা বার করতেই হচ্ছে। আর দ্বিতীয় যে বিষয়টা আমাদের ক্ষেত্রে আসতে পারে, সেটা হলো গিয়ে হাজবেন্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপে ভুল বোঝাবুঝি, স্যার কথা একদম ঠিক হয়েছে। বাক্যের উগ্রতা। আমার কাছে একটা স্যার ছক এসেছে পুরো একদম সেম, আপনি যেটা বললেন পুরোপুরি মিলে গেছে। স্যার ডিভোর্স কেস চলছে। হ্যাঁ, এটা শুধুমাত্র হচ্ছে যে মিথুন বৃষ বলে নয়, যে কোনো লগ্নের ক্ষেত্রে যদি সপ্তমপতি দ্বিতীয় থাকে, যে কোনো মানুষ হুম ম্যারেড আচ্ছা লাইফ কিন্তু সুখী হবে না, মানে হতে না হতেই দেখা যায়। এমনকি যদি মিথুন কারণ লগ্ন হয়, তাহলে সপ্তমপতি হচ্ছে বৃহস্পতি, সে তুঙ্গ হয় দ্বিতীয়, সেই মানুষেরও কিন্তু ম্যারেড লাইফে অশান্তি হতে দেখতে পাওয়া যায়, এবং বেশ অশান্তি, কঠিন অশান্তি হতে দেখতে পাওয়া যায়। আচ্ছা স্যার আমার একটি কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলুন। হ্যালো স্যার, আমি বলছি কি যে মেষ লগ্নে লগ্নে রাহু বসে থাকে, সেক্ষেত্রে গোমেদ পড়ার কি প্রয়োজন আছে? সেক্ষেত্রে গোমেদ পড়লে রাহুটা কি ভালো ফল দেবে, নাকি রাহুর আরো যে মানে বেশি পড়বে? অগ্নিতত্ত্বের রাহুকে আমি পাওয়ার দেওয়া পছন্দ সবসময় করব না, বরঞ্চ পৃথ্বী বা বায়ুতত্ত্ব হলে পরে পাওয়ার দেওয়া উচিত। রাহুর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, ভালো গোমেদ জেনারেলি কেউ পড়ে না, সবাই ওই লোকাল গোমেদ টোমেদই পড়ে। তো সেই কারণে খুব সমস্যা হয় না, কিন্তু পাওয়ার অ্যাভয়েড করাই উচিত। মেষ লগ্নে যদি রাহু থাকে, সেই ক্ষেত্রে রাহুকে ব্যালেন্স করবার জন্য নবমপতি বৃহস্পতিকে পাওয়ার দেবেন। হ্যালো স্যার। হ্যাঁ স্যার স্যার আপনার মোবাইলে একটা সব পাঠালাম, টাইমিং পাঠালাম, একটু একবার দেখবেন। আর কারোর কোনো প্রশ্ন? ম্যারেজের স্যার হ্যাঁ বলছি, রাহু কি অগ্নি রাশি থেকে পিউরিফাই হয়, মানে ওই রাশিতে গেলে, অগ্নিতত্ত্ব রাশি? রাহু তো ওখানে পীড়িত হয়, কিন্তু পিউরিফাই হয় কিনা তা তো বলতে পারবো না। স্যার হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলুন। বলছি স্যার, যদি কারো লগ্ন রাহুর নক্ষত্রে আছে, আর লগ্নপতি হচ্ছে কেতুর নক্ষত্রে আছে, তো আচ্ছা, লগ্নটাকে যদি স্ট্রেনদেন করতে চাই, তো কাকে, মানে রাহু কেতুর মধ্যে কোনটাকে দিলে, পাওয়ার দিলে লগ্নটা স্ট্রেনদেন হবে? না, এক্ষেত্রে আমরা লগ্নপতিকে পাওয়ার দেবো, রাহু কেতুকে পাওয়ার দেবো না। লগ্নপতিকে? লগ্নপতি অথবা যে কোনো একটা কোন পতিকে পাওয়ার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা স্যার কোশ্চেন আছে। ওই বৃহস্পতি ধরুন স্বক্ষেত্র বা তুঙ্গ ক্ষেত্রে আছে, কিন্তু পাপকর্তারই যোগের মধ্যে আছে, ধরুন এক সাইডে একটা, দু সাইডে দুটো পাপ গ্রহ বসে আছে, সেক্ষেত্রে কি বৃহস্পতির মানে অ্যাক্টিভিটি কমে যায়? বৃহস্পতির অ্যাক্টিভিটি কমবে, তো সেই ক্ষেত্রে বৃহস্পতি যে খুব দুর্বল হবে তা নয়, কিন্তু অ্যাক্টিভিটি অবশ্যই কমবে, পীড়িত হবে। বৃহস্পতি সহজে পীড়িত হয় না। হ্যাঁ, সেটাই বলছি। ধরুন মীন রাশিতে আছে, বা ধনুতে আছে, বা কর্কটে আছে, কিন্তু পাপকর্তারই, তাতেও কিন্তু কিছুটা হলেও পাওয়ার মানে কমবে আর কি। মানে খুব একটা ম্যালিফিক কি হয়ে যাবে না, নাকি? ম্যালিফিক হবে না। লগ্ন কি? লগ্ন ধরুন মেষ লগ্ন। হুম এবারে মনে করুন লগ্নে হয়তো রাহু আছে, হুম আর বৃহস্পতি ধরুন মিনে আছে, আর শনি আছে ধরুন কুম্ভে।
এরকম একটা সিচুয়েশন। 95 এর চার্ট। না, খুব যে ভয়ঙ্কর কিছু হবে এরকম ব্যাপার নয়। বৃহস্পতি অত সহজে পীড়িত হয় না, বৃহস্পতি শক্তপোক্ত গ্রহ। স্যার, হ্যাঁ, যে আপনি যে বলছিলেন যে ওইখানে একটু আগে একজন কোয়েশ্চেন করলেন যে লগ্নপতি যদি রাহু নক্ষত্র বা কেতু নক্ষত্রে পাওয়ার দেওয়া যাবে কিনা, তো সেই আপনি তখন বললেন যে লগ্নপতিকে পাওয়ার দিতে হবে, সেই লগ্নপতি যদি অষ্টম দ্বাদশ কানেকশন করে থাকে তখন কি হবে স্যার? তাতেও পাওয়ার দেবো, লগ্নপতিকে আমরা পাওয়ার দেবো। ও, লগ্নপতিকে অষ্টম নিয়ে আমরা দ্বাদশ। চিন্তা আচ্ছা, ভাবনা করবো না, লগ্নপতিকে আমরা পাওয়ার দিতে পারবো। সৌম্যব্রত বাবু, এই চার্টটা তো আমরা বার করেছি। স্যার জন্ম টাইমটা 10:30 হবে PM। আচ্ছা, কি সমস্যা, মানে কি দেখতে হবে, কি বলতে হবে? ম্যারেজের জায়গাটা স্যার। তো গ্রামেটিক্যালি যদি আমরা দেখি এর ম্যারেড লাইফ ভালো হওয়ার কথা, কিন্তু দশা টশা যেগুলো চলছে তাতে কিন্তু এর বিবাহিত জীবন খুব একটা শুভ ফলদায়ক নয়। যদি ইনি পুরুষ মানুষ হন। স্যার এটা মানে বছর দুয়েক হলো ডিভোর্স কেস চলছে। হ্যাঁ, যদি পুরুষ মানুষ হন তাহলে সেপারেশন তো অবশ্যই হবে। স্ত্রী হলে পরে হয়তো পুরুষ মানুষ তাহলে সেপারেশন অবশ্যই হবে। আচ্ছা, কবে হবে মোটামুটি? কেস তো চলছে। কবে হবে? রাহু রবি, রাহু শুক্রতে চট করে সেপারেশন হবে না, কিন্তু রাহু রবিতে হয়ে যাবে। আচ্ছা, তো মোটামুটি আমরা প্রশ্নের উত্তর করলাম। করে আজকে আরেকটা প্রশ্ন করেছিল ওই রাজনারায়ণ বলে একজন ভদ্রলোক। স্যার এখানে একটা কথা বলি স্যার। হ্যাঁ বলুন। স্যার বলছি সেকেন্ড ম্যারেজের জায়গাটা কি ঠিক আছে? সেকেন্ড ম্যারেজটাও খুব ভালো নেই, ওখানেও ওনাকে কিছু কম্প্রোমাইজ করতে হবে। স্যার এই কম্প্রোমাইজ বলতে? কম্প্রোমাইজ বলতে হয়তো সেকেন্ড ম্যারেজটা আমরা এই আইনি সমস্যাতে বউয়ের সঙ্গে পৃথকীকরণ হচ্ছে, তো সেকেন্ড ম্যারেজটা আমরা 12 নম্বর ঘর থেকে দেখব। তো 12 নম্বর ঘরের অধিপতি তিনি হচ্ছেন শনিদেব, তিনি অষ্টমে বসে আছেন কেতু যুক্ত হয়ে। তো এই ক্ষেত্রে ওনার যে সেকেন্ড ম্যারেজ যখন হবে তখন ওনাকে কিছু কম্প্রোমাইজ বলতে হয়তো ওনার থেকে বেশি এজেড কোনো মানুষ বা কোন রকম কোনো প্রবলেম আছে এই টাইপের কোনো জায়গাতে কম্প্রোমাইজ করে ওনাকে বিয়ে করতে হচ্ছে। আচ্ছা, কম্প্রোমাইজ করার পর কি সেটা মানে ঠিক জায়গায় হবে না প্রথমের মতো এরকম মানে ঝামেলা হবে? এই কুণ্ডলিতে ঝামেলা হওয়ার কথা। তাহলে আপনি কি সাজেশন দিচ্ছেন? আমি সাজেশন করব যে কম্প্রোমাইজ করেই বিয়ে করতে। না, কম্প্রোমাইজ ধরুন করলো তারপর কি ঠিকঠাক থাকবে? তাহলে কিছুটা ঠিকঠাক থাকবে, এটা আমি বোঝাচ্ছি, এইটা আমি আজকে বোঝাচ্ছি। ঠিক। আজকে আমরা যেগুলো করব, যে কাজটা প্রথমে করব, দুটো জিনিস আমি আজকে ঠিক করেছি। একটা হচ্ছে কি আমাদের রিলেশনশিপ, ধরুন মায়ের সঙ্গে মাসির সম্পর্ক, দাদুর সাথে নাতির সম্পর্ক, এই টাইপের যে সম্পর্কগুলো ঠিকঠাক থাকবে কিনা এইটা আমরা করব। আর 2 নম্বর যেটা, ওই স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক, ছেলের সঙ্গে মায়ের সম্পর্ক, এসে বলে বুড়ো বয়সে দেখবে কিনা, এই টাইপের যে প্রশ্ন, সেইগুলো হচ্ছে গিয়ে আমরা কিভাবে উত্তর করি সেটা আমরা দেখবো 1 নম্বর। আর 2 নম্বর যেটা করব সেটা হচ্ছে রেমিডি নিয়ে কিছু বেসিক আলোচনা করব, যে কি আমরা রেমিডি করতে পারি। তো এটা আমরা শুরু করব 10 মিনিট পরে। আর এই সম্পর্ক বিচারের জন্য আমাদের কাছে যেহেতু একটা চার্ট এসছে, তো সেই চার্টটাকে ধরেই আমরা প্র্যাকটিস করব। আর এর আগে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে একটু বলুন, তো আমি আর কি সেগুলো সলভ করবার চেষ্টা করি। মিনিট 10 আমাদের কাছে আছে, আমি 8:30টায় ক্লাস শুরু করব। স্যার যে চার্টটা এখন আপনি দেখালেন এটাতে প্রবলেমটা কি জন্য হচ্ছে? আচ্ছা, তো সেটা তো আমি চার্টটা করব যখন তখন বলি। আচ্ছা স্যার। হ্যাঁ স্যার একটা কথা বলবো? হ্যাঁ নিশ্চয়ই। বলছি কি এখানে মনে হয় ডিভোর্সটা না করাই উচিত ওনার।
ডিভোর্স তো হবেই। বাধ্য? হ্যাঁ, ডিভোর্স তো হয়ে যাবে। কারণ এই ফার্স্ট ওয়াইফ তো মোটামুটি ভালো, চন্দ্রের ঘরে রয়েছে, ভালোই তো দেখা যাচ্ছে। বরঞ্চ সেকেন্ড ওয়াইফ হতে গেলে তো সমস্যাটা বেশি। শনি রয়েছে তুঙ্গে, রাহু কেতুর অ্যাক্সিস, মানে খুব কি ভালো হবে? আমার তো মনে হয় না খুব ভালো হবে সেকেন্ড বিয়েটা। এর তুলনায় ফার্স্ট বউ অনেক ফার বেটার। ওইটা আমরা বলবো, এক্ষুনি ব্যাখ্যা করবো। আচ্ছা, মজাদার ব্যাখ্যা। বরঞ্চ ডিভোর্সটা উনি না করলেই ভালো, ডিভোর্স একটু হবে, কম্প্রোমাইজ করলে। রাখতে পারবেন না। না না, একটু কম্প্রোমাইজ করলে ভালো হতো, কারণ সেকেন্ড বিয়ে একদম বাজে, মানে আরো খারাপ। কারণ শনি যখন, মানে ওনার থেকে একটু লো কাস্টও হওয়ার সম্ভাবনা বেশি থাকবে হয়তো। তারপরে আরো ওনাকে ডিপ্রেশনের রুগী বানিয়ে ফেলবে। চন্দ্রের উপর শনির প্রভাব মানে অনেক ইয়ে আর কি, মানে বোঝানো যায় ওনাকে আর কি। সেই তুলনায় এই ওয়াইফ অনেক বেটার মনে হয়। থাকা কি সম্ভব? একটু দেখতে হবে, আমি তো এক ঝলক দেখলাম, কিন্তু আমার মনে হয় ভদ্রলোককে একটু বোঝানো বেটার। মানে ওনার মধ্যে কোনো কারণে হয়তো নেগেটিভিটি এসছে আর কি, যেহেতু বৃহস্পতিটা শনির ঘরে এবং শনি প্রচন্ড পাওয়ারফুল, ওনার মনে নেগেটিভিটি এসছে এবং বৃহস্পতি বেরিয়ে গেছে অলরেডি কুম্ভে, যার জন্য কিন্তু যদি আর একটা বছর উনি আর কি থাকেন আর কি, মিনে যদি চলে যায় বৃহস্পতি, তাহলে মনে হয় ওনার হবে আর কি। লাগবে না, এটা তো এপ্রিলে চলে যাবে। এপ্রিলের বোধহয় 12 তারিখ না 13 তারিখ। হ্যাঁ, তাহলে মনে হয় ওনার মনের মধ্যে যে যে শনির যে নেগেটিভিটি আছে এটা চলে যাবে। এবং এটা চলে গেলে আমার মনে হয় ফার্স্ট ম্যারেজটাই ওনার বেটার, সেকেন্ড ম্যারেজটা সাংঘাতিক খারাপ হবে আর কি, ওনাকে একেবারে কি বলবো, মানে জীবন শেষ করে দেবে। জানি না, আমার মনে হয়েছে, এটা আমার দেখে মনে হচ্ছে আর কি। আপনি ভালো বলবেন আর কি, আমার যেটুকু মনে হলো আর কি বললাম। অযৌক্তিক নয় মনে হওয়াটা। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? আমাদের সঙ্গে নতুন নতুন অনেক মানুষ রয়েছেন, তো আপনাদের প্রায় প্রত্যেকের কাছেই ভিডিও ক্লাস জমা হয়েছে। এবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জিরো লেভেল অ্যাস্ট্রোলজি বলে পাবেন, যেটা 32 জিবি পেন ড্রাইভ রয়েছে, তার মধ্যে জিরো লেভেল অ্যাস্ট্রোলজি আছে। তো এই জিরো লেভেল অ্যাস্ট্রোলজিটা আপনারা শুরু করবেন। জিরো লেভেল অ্যাস্ট্রোলজি খুব ভালোভাবে দেখা হয়ে যাওয়ার পরে খুব ভালো করে দেখবেন। একদিনে বা দুদিনে কিন্তু দেখা শেষ করলে হবে না, অ্যাটলিস্ট 22টা ক্লাস 22 দিন ধরে দেখবেন। একদিনে দেখলে পরে কিন্তু ওগুলো মাথায় রাখতে পারবেন না। ছোট্ট ছোট্ট জটিল জটিল কথা আছে, যতটা অল্প জ্ঞানে আমি চেষ্টা করেছি ভর্তি করবার করেছি। তো আপনারা আর কি পুরোটাকে ভালোভাবে ধীরে ধীরে দেখবেন। তো দেখবার পরে তারপরে 0.1 লেভেল একটা আছে, খুব বোরিং। 0.1 লেভেলে 12টা ভিডিও আছে, ওই 12টা ভিডিও দেখবেন। 12টা ভিডিও দেখবার পরে আছে বেসিক্স অফ প্রেডিকশন, ওটাও আপনারা দেখবেন। ওটাও কিন্তু আমি চেষ্টা করেছি যতটা সম্ভব মেটেরিয়াল দিয়ে ভর্তি করবার। আর রিসেন্ট তো আমি কয়েকটা জিনিসের উপর কাজ করছি, তার মধ্যে নক্ষত্র রয়েছে, একটা গ্রহ যোগ রয়েছে, এগুলো হয়ে গেলে পরেই আমি শেয়ার করে দেবো আপনাদের সঙ্গে। আর রুলস কিছু দিচ্ছি, আরো কিছু আমি দিয়ে দেবো, একটু টাইম নিচ্ছি, কারণ রুলস গুলো একটা বই শেপে বেরোবে, বেরোলে পরে আমি ওগুলোকে দিয়ে দেবো। তো এইটা গেল, আর পড়া করুন। আর যারা একটু পিছিয়ে আছেন, যারা নতুন নতুন ভর্তি হয়েছেন, ডিসেম্বর অবধি যারা ভর্তি হবেন সবাই এই ব্যাচেই থাকবেন। জানুয়ারি মাস থেকে নতুন ব্যাচ একটা স্টার্ট করব। তো ডিসেম্বর অবধি যারা থাকবেন তারা এই যাত্রাতেই চলবেন, একসঙ্গে আমরা একই পথের যাত্রী। আর এর কারোর কারোর অসুবিধা হবে, তো অসুবিধা হলে পরে ভয় পাবেন না, আমরা আর কি শেষ পর্যন্ত আছি আপনাদের সঙ্গে, যতদিন লাগবে প্রস্তুত হতে কন্টিনিউ থাকবো। আর যখন যখন প্রয়োজন হবে তখন তখন থাকবো। যেটা আমরা ভিডিওতে বলি যে প্রত্যেকটা পদক্ষেপে আমরা থাকবো, তো প্রত্যেকটা পদক্ষেপেই থাকবো। আর সবাই মিলে একসাথেই চলবো। মাসখানেক ক্লাসগুলো বুঝতে একটু অসুবিধা হবে, তারপরে দেখবেন সড়গড় হয়ে গেছে। তো যাই হোক না কেন, আমরা চলে আসি আমাদের আজকের যেটা টপিক। দুটো টপিক নিয়ে আজকে আমরা চর্চা করব। একটা হচ্ছে সম্পর্ক,
তাহলে আমাকে একটা ছক দেখাতে হবে আগে। তাহলে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। তো উনি যে চার্টটা দিলেন এই চার্টটা আমি আর কি দেখাচ্ছি, আর এর সঙ্গে সম্পর্কগুলো কিভাবে খুঁজবো সেটাকে দেখবো। তারপরে কার সঙ্গে কার সম্পর্ক হবে, কিরকম হবে সেগুলো দেখবো। তাহলে এখানে দুটো জিনিস, সম্পর্ক, রিলেশনশিপ। রিলেশনশিপ কিন্তু আমার সাথে আমার হয় না, আমার সাথে তন্ময়ের রিলেশনশিপ হতে পারে, এটা হচ্ছে আমার সাথে আমার স্টুডেন্টের রিলেশনশিপ, আমার সাথে আমার ভাড়াটের রিলেশনশিপ হতে পারে, আমার সাথে আমার বউয়ের রিলেশনশিপ হতে পারে, আমার সাথে আমার প্রেমিকার রিলেশনশিপ হতে পারে। তো এই সম্পর্কগুলো টিকবে কি টিকবে না, থাকবে কি থাকবে না, এই ব্যাপারগুলো আমরা দেখব। তাহলে প্রথমে হচ্ছে এখানে আমরা দেখবো হাউস লর্ড, কোন কোন হাউস অ্যাসোসিয়েটেড, আর হচ্ছে গিয়ে আমরা দেখব লর্ড টু হাউস। এই দুটো জিনিস আমরা প্রথমে দেখব প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে আমরা দেখব সেটা হচ্ছে কনস্টেলেশন। কনস্টেলেশন মানে হচ্ছে নক্ষত্রপুঞ্জ, যাকে আমরা নক্ষত্র বলে থাকি। এরা কিন্তু স্টার নয়, এরা হচ্ছে কনস্টেলেশন, নক্ষত্রপুঞ্জ। একাধিক নক্ষত্র থাকে এবং প্রত্যেকটা নক্ষত্র আমরা যখন ক্লাস করব তখন আপনারা দেখবেন যে প্রত্যেকটা নক্ষত্রের একটা করে মূল নক্ষত্র থাকে, যাকে বলা হয় যোগ তারা বা যোগতারা। এই যোগতারা এই ব্যাপারটা কিন্তু নক্ষত্রটাকে স্পেসিফাই করে, কোয়ালিটিকে বলে দেয়। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে আমরা দেখব। আর তারপরে লাস্ট আমরা দেখব কারকা। কারকা মানে হচ্ছে কারক, কারক গ্রহ, ইংরেজিতে লিখলাম বলে কারকা লিখলাম। কারক গ্রহ, যেমন আমার সঙ্গে আমার মায়ের সম্পর্ক ভালো হবে কিনা, মাতৃকারক গ্রহ মানে হচ্ছে চন্দ্র। এখানে আর একটা কারক গ্রহ আছে, সেটা হচ্ছে জৈমিনীর সপ্ত চরকারক গ্রহ, তাদেরকে আমরা এখন নেব না। আমরা সরাসরি কারক গ্রহ হিসেবে চন্দ্র, পিতৃকারক গ্রহ রবি, এই সহজ সরল সূত্র দিয়েই যাব। গুরু কারক গ্রহ, স্ত্রীর কারক গ্রহ, এরকমই দেখ। কোন কোন ক্ষেত্রে ঘটনাটি ঘটবে যে একই গ্রহ একাধিক বিষয়ের কারক, আবার কোন কোন ক্ষেত্রে ঘটবে যে একই বিষয় একাধিক গ্রহ কারক। যেমন হচ্ছে গিয়ে যদি স্ত্রী হয়, স্ত্রীর কারক গ্রহ আপনারা বলবেন শুক্র, তো অবশ্যই শুক্র। কিন্তু স্ত্রী মানে হচ্ছে একটা সামাজিক রিলেশনশিপ, একটা রিলেশনশিপ যেটা বংশ বৃদ্ধি করবার জন্য তৈরি করা হয়েছে। তাহলে এই যে স্ত্রীর কারক গ্রহ, শুধু শুক্রকে নিলে হবে না, এর সঙ্গে নিতে হবে বৃহস্পতিকেও। একইভাবে স্বামীর কারক গ্রহ মঙ্গল, কিন্তু এককভাবে মঙ্গলকে স্বামীর কারক হিসেবে নিলে হবে না, মঙ্গল এবং বৃহস্পতিকে একত্রে দেখতে হবে। যদি একটা জন্ম কুণ্ডলিতে দেখেন বৃহস্পতি খুব খারাপ, তার বিবাহিত জীবন খুব ভালো, তাহলে কিন্তু একটা প্রশ্ন আসবে, বৃহস্পতি যদি জন্ম কুণ্ডলিতে খুব খারাপ, রাহুযুক্ত, পীড়িত থাকে, সেই ক্ষেত্রে বিবাহের পুরো ধাপ, পরপর যে ধাপগুলো আসে সেগুলো সব সুস্থ থাকতে পারে না। একজন মানুষের ক্ষেত্রে জন্ম কুণ্ডলিতে বৃহস্পতি রাহুযুক্ত, তাহলে তার বিবাহিত জীবনে সমস্যা নেই, সে বিবাহিত জীবনে সুখী, এইটা বলতে কিন্তু তাকে 21 বার ভাবতে হবে, জায়গা নেই, সমস্যা আসবে। একজন মানুষের শুক্র পীড়িত, শুক্র একজন মানুষের ক্ষেত্রে পীড়িত, তার পিতৃভাগ্য খুব ভালো, এটা বলা যাবে না, কষ্ট আছে, বলতে পারবেন না উনি যে তার পিতৃস্থান খুব সুন্দর। হয় বাবার সঙ্গে দূরত্ব রয়েছে, হয় বাবা কোনো না কোনো ভাবে অ্যাডিক্টেড, অথবা বাবা কারোর সঙ্গে অন্য কোনো মানুষের সঙ্গে থাকেন, অথবা কোনো কারণে বিয়োগ হয়েছে, অথবা তার জন্মের পরে তার পিতার এত অবস্থা খারাপ হয়েছে যে ঠিকঠাক করে মানুষ করতে পারেনি, অথবা অ্যাক্সিডেন্টে বাবা অসুস্থ হয়ে পড়েছে, কিছু না কিছু বাবার ক্ষেত্রে থাকবে যদি শুক্র পীড়িত থাকে। শুক্র থেকেই আমাদের জন্ম, আমাদের জন্মের উৎস হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু, তাই শুক্র এটিকে আমরা আমাদের মূল উৎস বলি। পিতার কারক গ্রহ হচ্ছে শুক্র, মাতার কারক গ্রহ মঙ্গল। এবং আমি পুরুষ হব না আমি স্ত্রী হব, এটাকে নির্ধারণ করবে আমার পিতার শুক্রাণু, আমার পিতার যে ক্রোমোজোম, আমার পিতার যে ডিএনএ,
তারা নির্ধারণ করবে যে আমি পুত্র হব না কন্যা হব বা অন্য কিছু হব। তো সেই ক্ষেত্রে মূল উৎস হিসেবে আমরা পিতার কোষকে ধরবো, আর ধারক হিসেবে আমরা মাতৃদেহকে ধরবো। আমি এটাকে একবার ব্যাখ্যাও করেছিলাম একটা ক্লাসে। তো যাই হোক না কেন, এই কারক গ্রহ এরা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার কিভাবে আমরা দেখব সেটাকে আমরা দেখি। প্রথম হচ্ছে হাউস লর্ড। হাউস লর্ড মানে হচ্ছে অধিপতিরা। তাহলে এখানে লগ্ন অধিপতিকে, লগ্ন অধিপতি হচ্ছে বৃহস্পতি, আর সপ্তম অধিপতিকে আমি কার কার মধ্যে দেখবো? হাজবেন্ড ওয়াইফ। হাজবেন্ড এবং ওয়াইফ। তাহলে এই ক্ষেত্রে বৃহস্পতি এবং বুধ দুজনে প্রায় কাছাকাছি ডিগ্রিতেই আছে। একজন 23 ডিগ্রি, একজন হচ্ছে গিয়ে 21 ডিগ্রি, ক্লোজ রিলেশনশিপ। এখানে বৃহস্পতি তিনি বক্রী হয়েছেন। তাহলে এই বক্রতার সঙ্গে সঙ্গে এই বক্রী হওয়ার ফলে এর যে পজিটিভিটি সেটাকে ক্যান্সেল করতে হবে এই ধরনের সোশ্যাল রিলেশনশিপের ক্ষেত্রে। তাহলে বুধ বৃহস্পতি এরা সমসপ্তমে রয়েছে, এটা শুভ সম্পর্ক, ম্যারিড লাইফের ক্ষেত্রে পজিটিভ। কিন্তু বক্রী হওয়ার সাথে সাথে এই পজিটিভিটি ব্যাপারটাকে বাদ দিতে হচ্ছে, পজিটিভিটি আমরা রাখতে পারছি না। তাহলে এই ক্ষেত্রে আমরা নিউট্রাল ধরি। বৃহস্পতি আর বুধ ভালো ভালো গ্রহ। এরপরে লর্ড টু হাউস, বুধ থেকে লগ্নের দূরত্ব এটা পজিটিভ, বৃহস্পতি থেকে সপ্তমের দূরত্ব ব্যাপারটা কিরকম? লগ্ন অধিপতি থেকে সপ্তম ভাবের দূরত্ব, আবার সপ্তম ভাবপতি থেকে লগ্ন ভাবের দূরত্ব। এটা এখানে পঞ্চম আর সপ্তম নবম এই সমস্ত আসছে, ভালো ভালো সব। কিন্তু এইটাকে যদি আমরা ভাবচক্র থেকে দেখি, ভাবচক্র ইন্ডিকেট করে লগ্ন সাপেক্ষে গ্রহদের প্রকৃত অবস্থান। এই ক্ষেত্রে বুধ সপ্তম পতি থেকে লগ্ন চলে গেছে অষ্টমে। কাবেরী ম্যাডাম লক্ষ্য করুন, সপ্তম পতি বুধ থেকে লগ্ন তার দূরত্ব হচ্ছে অষ্টম, আবার লগ্নপতি বৃহস্পতি থেকে সপ্তম ভাব সেও রয়েছে অষ্টমে। তাহলে লগ্ন লর্ড টু হাউস রিলেশনশিপে এ পেল ডাবল মাইনাস, এটা বিপজ্জনক মাইনাস, তাই জন্য এটাকে আমরা লাল করে দিলাম। তাহলে এই জায়গাটাতে আমরা কিন্তু ধাক্কা খেলাম। এবার আমরা নাক্ষত্রিক সম্পর্ক দেখব। তাহলে নাক্ষত্রিক সম্পর্ক দেখবার আরেকবার রিপিট করুন, আরেকবার একটু বলুন। হ্যাঁ, আরেকবার রিপিট করুন। প্রথমে আমরা দেখব হাউস লর্ড, অর্থাৎ লগ্নপতি এবং সপ্তমপতি। লগ্নপতি কেন? আর আমার সঙ্গে আমার বউয়ের সম্পর্ক, বা আমার সাথে আমার স্বামীর সম্পর্ক। একটা কথা বলিনি আগে একটু, প্রেডিকশন যাই হোক, মানুষটার জীবনে যাই হোক, আমরা প্রেডিকশন করবার সময় গ্রামার থেকে না সরবার চেষ্টা করব। আমাদের গ্রামার আমরা ঠিক রাখবো। প্রেডিকশন যদি ভুল হয় তাহলে অ্যাপ্লিকেশন ভুল হতে পারে, কিন্তু চট করে অকারণে গ্রামার থেকে সরে যাব না, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে আমরা দেখব হাউস লর্ড। তাহলে লগ্ন আর সপ্তম, আমি হলাম আমার লগ্ন, আমার বউটি হলো আমার সপ্তম। তাহলে লগ্নপতি বুধ, না লগ্নপতি বৃহস্পতি আর সপ্তমপতি হচ্ছেন বুধ, এরা পরস্পর সমসপ্তমে রয়েছেন। ভালো সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। কিন্তু বৃহস্পতিটা বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে এই সম্পর্কের শুভত্ব কিছুটা নষ্ট হলো। এখন কিন্তু একে আর আমরা অত ভালো সম্পর্কে বলতে পারবো না, তখন আমরা সম্পর্কটাকে একটু খারাপ সম্পর্ক হিসেবেই ট্রিট করব। তা ওটাকে আমি নিউট্রাল ধরছি, না পজিটিভ না নেগেটিভ। এরপর হচ্ছে লর্ড টু হাউস। লর্ড টু হাউস মানে হচ্ছে সপ্তম পতির সঙ্গে আমার লগ্নের সম্পর্ক, আর আমার লগ্নপতির সঙ্গে সপ্তম ভাবের সম্পর্ক। মানে আমার দেহ যেখানে আছে তার সঙ্গে আমার সপ্তম ভাব কি সম্পর্কে আছে। তাহলে এইবার যখন দেখব, দেখে আমাদের কি মনে হচ্ছে? বুধ সে রয়েছে পঞ্চমে, তাই না? 5 নম্বর ঘরে, লগ্ন থেকে গুনলে পরে 1 2 3 4 5। বৃহস্পতি সপ্তম ভাব থেকে 1 2 3 4 5, তাই তো? ঠিক কিনা?
তাহলে পঞ্চমে অবস্থান করে রয়েছে, বড় ভালো সম্পর্ক। এবার যদি আমরা ভাব চক্রে দেখি তাহলে বুধ কিন্তু এইখান থেকে এই ঘরটাতে চলে এসছে। এইবার যদি আমরা বুধকে দেখি, বুধ আমি একটু লিখে দিই, বুধ। আমার এক ছাত্র ছিল, সে ইউএসএ তে থাকতো, নন বেঙ্গলি, থাকে এখনো। তো এবার সে বুধকে বলে বুধো। এবার এত ভালো করে বলে এই বুধো ব্যাপারটা, আর বৃহস্পতিকে বলে গুরু। তো এই বুধটা এমন এমন মিষ্টি করে বলে যে আমারও মাঝে মাঝে ইচ্ছে হয় যে আমিও বুধো বলেই ডাকি। তো বুধ হচ্ছে গিয়ে অবস্থান করে রয়েছে এই ঘরে, ভাব চক্রে সে সরে এসছে। এইবার বুধ মানে আবার সপ্তম পতি থেকে যদি আমি গুনি তাহলে 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর ঘরে গিয়ে বসেছে। আর বৃহস্পতি আমার লগ্নপতি থেকে যদি আমি 7 নম্বর ঘরকে গুনি তাহলে 1 2 3 4 5 6 7 8। আর আমরা জানি যে আমাদের 6 8 12, এই 6 8 12কে আমরা নাম দিয়েছি দুস্থান, মানে সবচেয়ে দুষ্ট ঘর। তাহলে এইবার আমাদের যেটা বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যে বুধটা খুব ভালো জায়গায় আছে আর বৃহস্পতিটাও খুব ভালো জায়গায় আছে, ব্যাপারটা কিন্তু সেরকম হচ্ছিল না। এটাও হতে পারে যে এরা নিজেরা দেখে এরা প্রেম করেই বিয়ে করেছে, এটা হওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রেম এই ভদ্রলোক করেছেনই, এটা হতে পারে যে যে প্রেম করেছেন সেই প্রেমে বিয়ে হয়নি, কিন্তু প্রেম করেননি এটা কিন্তু খুব কঠিন প্রশ্ন, মানে হওয়া মুশকিল। না, এই মেয়েটাকে প্রেম করে বিয়ে করেন, তাহলে কিন্তু প্রেম করেছেন ভদ্রলোক, প্রেম হবে, কিন্তু এটা হতে পারে যে এই মেয়েটির সঙ্গে প্রেম করে বিয়ে হয়নি। আচ্ছা, এইটা হলো আমাদের একটা পার্ট। এরপরে আমাদের চলে আসতে হবে নক্ষত্রিক সম্পর্কে। তো আমাদের এখানে নাক্ষত্রিক সম্পর্ক বলতে আমরা সরাসরি বুধ আর বৃহস্পতির নক্ষত্রকে দেখব। তাহলে এখানে নক্ষত্র হচ্ছে অশ্লেষা, 9 নম্বর নক্ষত্র, আর বৃহস্পতির নক্ষত্র হচ্ছে শ্রবণা, মানে চন্দ্রের নক্ষত্র। তাহলে এইবার এখানে আমাকে দেখতে হবে চন্দ্র আর বুধের সম্পর্ক, আর অশ্লেষা শ্রবণা এদের সম্পর্ক। তো অশ্লেষা শ্রবণার সম্পর্ক আপনারা এখনই বুঝতে পারবেন না, তো আমরা কি করব, আমরা চন্দ্র আর বুধের সম্পর্ক দেখব। তাহলে চন্দ্র থেকে বুধের সম্পর্ক খারাপ নয়, চন্দ্র থেকে বুধের সম্পর্ক মোটামুটি ভালোই, খুব খারাপ নয়, নেহাত খারাপ বলছি না, ভালোই সম্পর্ক। এইবার হচ্ছে গিয়ে এইবার আবার একটু কঠিন জায়গায় চলে আসছি। চন্দ্রের নক্ষত্র হচ্ছে 4 শ্রবণা, আর রাহুর নক্ষত্র বুধের নক্ষত্র হচ্ছে 9। তাহলে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যুরী, সাধক। জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যুরী, সাধক। তাহলে এই কনস্টিলেশন রিলেশনশিপ মানে নাক্ষত্রিক সম্পর্ক খুব খারাপ হলো না, তাই তো? তাহলে এটাকেও আমরা পজিটিভ ধরব। তাহলে এটাকে আমরা লিখে দিই যে এটা আমাদের ভালো হচ্ছে। এরপরে হচ্ছে গিয়ে কারক। কারক কে আমাদের? কারক হচ্ছে, এইটা তো যেহেতু পুরুষ মানুষ তাহলে কারক গ্রহ হচ্ছে শুক্র। তাহলে কারক গ্রহ শুক্র, সে তৃতীয় সক্ষেত্রী হয়ে অবস্থান করে রয়েছে, কিন্তু কারক সে চন্দ্রের নক্ষত্রে। চন্দ্র রয়েছে দ্বিতীয়, তাহলে চন্দ্র দ্বিতীয় থাকা, এই দ্বিতীয় ভাবটা কিন্তু বিয়ের জন্য মোটে ভালো ঘর নয়। দ্বিতীয় ঘর মানে হচ্ছে সপ্তমের অষ্টম, সেই ক্ষেত্রে শুক্রের নাক্ষত্রিক বিষয়টা অশুভ হলো, যদিও শুক্র তৃতীয় ভাবে খুব খারাপ ফল দিচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে লর্ড টু হাউস সম্পর্কটা অতিরিক্ত খারাপ। এবার আমাদের কুণ্ডলীটাকে ওভারঅল একটু দেখতে হবে। প্রথম জায়গাটা হচ্ছে এই যে শনি কেতু, বলবান শনি কেতু এরা অবস্থান করে রয়েছে তুলা রাশিতে। তুলা রাশি আমাদের নির্দেশ করে যৌনতা। এবার এরকম নয় যে ভদ্রলোক যৌনতার ক্ষেত্রে অতৃপ্ত বা অক্ষম, এরকম আমরা কখনোই বলবো না, কিন্তু যৌন তৃপ্তির যে একটা অভাব অষ্টম ভাবে শনি কেতু থাকলে পরে হবে,
এটা কনফার্ম হবে, এটা কিছু করার নেই, এটা হতে হবে, না হলে জ্যোতিষ শাস্ত্রতে গন্ডগোল হয়ে যাবে। তো দ্বিতীয় যে বিষয়টি হলো সেটা হলো শনি কেতু একসঙ্গে থাকা মানেই কিছু মানসিক অবস্ট্রাকশন। সবসময় যে মানসিক বিকৃতি তা বলবো না, কিন্তু মানসিক অবস্ট্রাকশন, কিছু ব্লকেজ, স্বাভাবিকত্বের অভাব, এইটা কিন্তু দেখতে পাওয়া যাবে। ফলে এই মানুষটার সঙ্গে সুস্থ ভদ্রভাবে সংসার করা এটা কিন্তু কঠিন হতে পারে, এবং দুজনের মধ্যে যে পারস্পরিক যৌন সম্পর্ক তার একটা গ্যাপ সেটা প্রকট হবে। সন্দেহ থাকতে পারে না? তাই নেগেটিভিটি সন্দেহ থাকতে পারে, সন্দেহ থাকবে না বলবো না, কিন্তু কেতু যদি সপ্তমে হতো তাহলে সন্দেহটা প্রকট হতো। এই ক্ষেত্রে অষ্টমে শনি কেতু এটা জেনারেলি একটু স্পিরিচুয়াল দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো এবং শনিটা এতটাই স্ট্রং হয়ে গেছে যে এই ক্ষেত্রে অষ্টম ভাবটা সমস্যা সংকীর্ণ হয়েছে। এর প্রভাব মলত্যাগের ক্ষেত্রে পড়বে, এর প্রভাব শুক্রের ক্ষেত্রে পড়বে, মানে শুক্রাণু স্পার্ম কাউন্ট বা এই সমস্ত যেগুলো হয় আর কি, সেই ক্ষেত্রে পড়বে। এবার চন্দ্র সে আবার রাহু যুক্ত হয়ে রয়েছে, ফলে মানসিক অতৃপ্তি এবং শারীরিক বলা যেতে পারে কিছুটা ডিস্টারবেন্স, দুর্বলতা, এই দুটোর মধ্যে মিসম্যাচ হবে। ফলে এই ভদ্রলোকের কিন্তু ম্যারিড লাইফ টেকা এটা মুশকিল, খরচ প্রবণতা এর মধ্যে দেখতে পাওয়া যাবে। আর একটা বিষয় যেটা সেটা হলো স্ত্রীর ক্ষেত্রে বা ওনার ক্ষেত্রে পরকীয়া প্রেমের একটা আসক্তি সেটাও কাজ করতেই পারে। তো যাই হোক না কেন, যে কোনো ভাবে সেপারেশন হওয়ার একটা জায়গা সেটা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং আমি একটা কথা বললাম যে যদি উনি পুরুষ হন, সেই ক্ষেত্রে সেপারেশনের সম্ভাবনা অনেকটাই বেশি, কিন্তু যদি উনি স্ত্রী হন সেই ক্ষেত্রে সেপারেশনের সম্ভাবনা কম। তাহলে এই জায়গাটা কেন, এই জায়গাটা তো একটা কঠিন ব্যাপার, তাই না? এইখানটাতে খেয়াল রাখতে হবে, যদি পুরুষ হয়ে থাকেন তাহলে স্ত্রীর কারক গ্রহ শুক্র, আর যদি উনি স্ত্রী হয়ে থাকেন তাহলে তার স্বামীর কারক গ্রহ সেটি হচ্ছে মঙ্গল। এবার এই ক্ষেত্রে মঙ্গল সে কিন্তু রয়েছে বৃহস্পতির নক্ষত্রে। বৃহস্পতি একাদশে অবস্থান করে রয়েছে, এই একাদশ ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি সপ্তমে পড়েছে। আর শুক্র সে হচ্ছে গিয়ে রয়েছে চন্দ্রের নক্ষত্রে, চন্দ্র অবস্থান করে রয়েছে দ্বিতীয় অবস্থান করে রাহু যুক্ত হয়ে রয়েছে। ফলে এই ক্ষেত্রে কিন্তু চন্দ্রের পীড়িত অবস্থা অনেক বেশি, তাই পুরুষ হলে পরে সেপারেশনের সম্ভাবনা বেশি, স্ত্রী হলে পরে সেপারেশনের সম্ভাবনা তুলনামূলকভাবে কম। যাই হোক, কারক ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। আর এরপরে এই যে যোগ টোগ যেগুলো রয়েছে সেগুলো একটু আমরা দেখে নিলাম, তাতে করে ওনার ক্ষেত্রে সেপারেশনের জায়গা রয়েছে। এরপরে ফাইনালাইজেশনের জন্য আমরা দুটো জায়গা দেখব। দুটো জায়গা এইটা দেখবার পরে আপনাদেরকে আমি একটা কাজ দেব এখন। দুটো জায়গার মধ্যে একটা হচ্ছে গিয়ে কানেক্টেড বর্গকুণ্ডলী, মানে কোন বর্গকুণ্ডলীটা এই ইভেন্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড। তাহলে বিয়ে শাদীর ব্যাপার অবশ্যই নবাংশ দেখতে হবে। আর 2 নম্বর যেটা দেখতে হবে সেটা হচ্ছে গোচর ট্রানজিট, সে কি অবস্থায় আছে, বা এই মুহূর্তে আমাদের হোরারি চার্ট সে কি বলছে, সেইটা দেখে আমরা প্রেডিক্ট করব। তাহলে নবাংশ কুণ্ডলিতে যদি আমরা যাই, লগ্নটা বিপর্যস্ত, লগ্নে দেখুন রাহু বসে আছে, সপ্তম ভাবে শুক্র এবং কেতু, সপ্তম ভাবটা কেতু যুক্ত থাকাটাই যথেষ্ট কঠিন। শনি যে কিনা পঞ্চমপতি সপ্তমপতি কানেক্টেড হয়েছে, তাহলে এখানে বিয়ে হোক বা না হোক এই ভদ্রলোকের কিন্তু প্রেমজ সম্পর্ক ছিল, থাকার কথা, সেখানে বিয়ে নাও হতে পারে। বৃহস্পতি সে কিন্তু বলবত্তা পেয়েছে,
এই বৃহস্পতিকে যে আমরা দুর্বল দেখছিলাম, নিচস্থ বৃহস্পতি, সে কিন্তু নবাংশে গিয়ে মোটামুটি বলবত্তা পেয়ে গেছে। সে বৃহস্পতি সে কতুঙ্গ হয়েছে নবাংশে, যদিও বিয়ের ক্ষেত্রে এই বৃহস্পতি খুব বেশি সাপোর্টিভ হতে পারেনি। আর মজার জিনিস হলো বুধ বৃহস্পতি এখানে রিলেশনশিপ রয়েছে, সেটা বিয়ের জন্য এখানে খুব একটা যে কানেক্টেড হয়েছে তা নয়। নবাংশ কুণ্ডলীটা ম্যারিড লাইফের জন্য যথেষ্টই খারাপ। এইবার আপনি বুঝে গেলেন যে খারাপ রয়েছে, কিন্তু এবার বলবার আগে একটা জিনিস আরো দেখে নেবো আমরা, সেটা হচ্ছে গোচর, ট্রানজিট, হোরারি, মানে এই মুহূর্তের সময় কি বলছে। তো এই মুহূর্তের সময় বলছে যে ওনার লগ্ন থেকে তৃতীয় যে শুক্র আছে, সেই শুক্রের উপর দিয়ে রাহু পাস করছে, একাদশে শনি, লগ্নর একাদশে শনি বসে রয়েছে। তো ফলে সময় খুবই খারাপ, ম্যারিড লাইফের জন্য টাইম একেবারে ভালো নয়। এইবার যদি আমরা শুধু ট্রানজিট চার্টটাকে দেখি, ওটাকে আমাদের মূল জন্মকুণ্ডলীর সাথে না মিশিয়ে, সেই ক্ষেত্রে পঞ্চমে মঙ্গল, রবি, কেতু, পঞ্চম ভাবে অবস্থান করে রয়েছে মঙ্গল, রবি এবং কেতু। এবার এই পঞ্চম ভাবে যে মঙ্গল, রবি, কেতু বসে রয়েছে, এটা ম্যারিড লাইফের স্থিতিশীলতাকে নষ্ট করে। সপ্তমে শুক্র, খুব ভালো কথা, কিন্তু সপ্তমে শুক্রের সঙ্গে শনিও বসে রয়েছে, এখানে দায়বদ্ধতা আসতে পারে। আর শনি যদি কাজ করে তাহলে বিচ্ছিন্নতা আসতে পারে, কারণ শনি ইন্ডিকেট করে একাকিত্ব, একা থাকবার প্রবণতা, কোনো না কোনো কারণে একক হয়ে যাওয়ার সম্ভাবনা। বৃহস্পতি যে কিনা বিবাহ বন্ধনটাকে বাঁচিয়ে রাখবে কোনো না কোনো ভাবে, সেই বৃহস্পতি সে কিন্তু অষ্টম ভাবস্থ, নবমপতি অষ্টমে চলে গিয়েছে। এবং তার চেয়েও বড় কথা, যেটা দাম্পত্য প্রেম ইন্ডিকেট করবে, সেই একাদশ ভাব, সেখানে কিন্তু অবস্থান করে রয়েছে রাহু। এটা কখনোই শুভ ভালো যোগ নয়। এবার আমরা আরো একটা জায়গাকে দেখে নেব। লগ্ন বা জন্ম কুণ্ডলী সাপেক্ষে বিচার করবার সাথে সাথে আমাদের চন্দ্র কুণ্ডলীও দেখা প্রয়োজন। চন্দ্র কুণ্ডলী দেখবার আগে কি করতে হবে খেয়াল করুন। এর লগ্ন হচ্ছে মীন আর রাশি হচ্ছে মেষ। মীন লগ্ন মোটামুটি লম্বা চেহারা, কিন্তু যদি মেষ হয় তাহলে কিন্তু গাট্টা গোট্টা শর্ট হাইটের চেহারা হবে। মেষ রাশি যদি এই মানুষটার হয় তাহলে কিন্তু একটু শর্ট হাইট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে মোটামুটি 5 ফুট 6-7 এই হাইটটা যদি হয় এবং একটু গাট্টা গোট্টা চেহারা হয় তাহলে মেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা তো সৌম্যব্রত বাবু বলতে পারবেন। 5 ফিট 8 8.5 ইঞ্চি লম্বা হবে। একটু গাট্টা গোট্টা টাইপের কি না, গাট্টা গোট্টা না, মানে ভালো বলিস, মানে কি বলবো, খাতে পিতে ঘরকা যেরকম, মানে একটু মাংসল চেহারা, গদি গদি। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে চন্দ্রটাকেও আমরা ইগনোর করতে পারি না। খুব রাগী হবে মেষ রাশির মানুষ হলে, খুব সফট, তাহলে মিনের প্রভাবও এর মধ্যে প্রকট। যদি আমরা চন্দ্র থেকে দেখি তাহলে চন্দ্রে রাহু বসে রয়েছে, সপ্তমে শনি কেতু, এটাও সেপারেশনের আরেকটা জায়গা। তো এই ক্ষেত্রে কিন্তু সংসার টেকার সম্ভাবনা খুবই কম। যদি আমাদের দ্বিতীয় বিবাহে আসতে হয়, দ্বিতীয় বিবাহে আসলে সেকেন্ড ম্যারেজটা টিকবে কিনা সেটা আমাদের দেখতে হবে। তো এইবার তাহলে সেইভাবে দেখি। তাহলে আমাদের এইবার হচ্ছে গিয়ে দেখবার জন্য যে বিষয়গুলোকে দেখব তারা রইলেন 1 আর 12। এবার 12 কেন, 12টা হওয়ার কারণটা কি? কেউ আপনাদেরকে বলবে যে সেকেন্ড ওয়াইফ, দ্বিতীয় বিবাহ, সেটা হচ্ছে দ্বিতীয় ঘর থেকে বিচার্য। কেউ বলবে দ্বিতীয় বিবাহ সে হচ্ছে আপনার নবম ভাব থেকে বিচার্য। তো আমি আর কি যেটা হিসেব করি সেটা হচ্ছে যদি বউ মরে যায় তাহলে পরে দ্বিতীয় ভাব থেকে বিচার, কারণ সপ্তমের অষ্টম বউ মরার পরে আর একটা বিয়ের কানেকশন তৈরি হলো। বিয়ে যখন হচ্ছে সেটা হচ্ছে সপ্তম, আর বিয়ে বিয়ে সপ্তম ছাড়া তো বিয়ে হবে না, বিয়ে সপ্তমেই হয়। আপনাকে যেমন বাচ্চা বাচ্চা হচ্ছে গিয়ে প্রথম বাচ্চা পঞ্চম, দ্বিতীয় বাচ্চা সপ্তম, তৃতীয় বাচ্চা নবম, এরকম আছে। কিন্তু বাচ্চা যখন হবে সেই বাচ্চা ওই জরায়ুতেই থাকবে। এরকম নয় যে বাচ্চা আপনার হাঁটুতে থাকলো, প্রথম বাচ্চাটা আপনি জরায়ুতে ধারণ করলেন, দ্বিতীয় বাচ্চাটা থাইতে ধারণ করবেন,
তৃতীয় বাচ্চাটা গোড়ালিতে ধারণ করবেন, চতুর্থ বাচ্চাটা মাথায় ধারণ করবেন, এরকম হবে না। যখনই বাচ্চা আসবে সেই জরায়ুতেই আপনাকে ধারণ করতে হবে। তাহলে যখন আমার দ্বিতীয় বিবাহ হবে তখন সেই সপ্তম ভাবটাই কার্যকরী হবে। তাহলে সপ্তম ভাবের সঙ্গে যদি দ্বাদশ ভাব সম্পর্ক করে, সপ্তমের সঙ্গে যদি দ্বাদশ সম্পর্ক করে, তাহলে দ্বিতীয় বিবাহের একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায়। তাহলে এখানে সপ্তমের সঙ্গে দ্বাদশ, সপ্তমের সঙ্গে লগ্ন ইত্যাদি ইত্যাদি সম্পর্ক করেছে। লক্ষ্য করুন শনির দৃষ্টি সেটা কিন্তু বুধের উপর গিয়ে পড়েছে, আর লগ্নপতি বৃহস্পতি সেও শনির ক্ষেত্রে বসে সপ্তমকে দেখছে এবং বুধের সঙ্গেও সে সম্পর্ক তৈরি করেছে, বুধের উপরেও তার দৃষ্টি রয়েছে। ফলে এখানে সপ্তম দ্বাদশ সম্পর্ক হয়েছে। তাহলে যেটা বলছিলাম যে যদি ওয়াইফ বা হাজবেন্ড মরে যায় তারপরে জাতক বা জাতিকা আর একটা বিয়ে করে, তাহলে সেটা অবশ্যই দ্বিতীয় ভাব থেকে বিচার্য। মৃত্যুর ফলে বিবাহের সম্ভাবনা। দ্বিতীয়, যদি আইনি সেপারেশন হয়, হাজবেন্ড ওয়াইফের মধ্যে লিগ্যাল সেপারেশন হলো, আইনি পার্থক্য, তখন হচ্ছে গিয়ে সপ্তমের ষষ্ঠ অর্থাৎ 12 নম্বর ঘর থেকে বিচার করতে হবে। 12 নম্বর ঘর থেকে বিচার করব আমরা সপ্তমের ষষ্ঠ। বোঝা গেল? সপ্তমের ষষ্ঠ 12 নম্বর থেকে বিচার করব। যদি স্ত্রীর কোনো বোনকে স্বামী বিয়ে করেন তাহলে সপ্তমের তৃতীয় অর্থাৎ নবম থেকে আমরা বিচার করব। সপ্তমের তৃতীয় হচ্ছে নবম, কিন্তু জেনারেলি স্ত্রীর বোনকে স্বামী বিয়ে করেন না, যেটা খুব রেয়ার কেস, দুই একটা হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় না। যদি হয় সেই ক্ষেত্রে আমরা ওই জায়গাটাকে দেখব যে সপ্তমের তৃতীয় মানে নবম, ওইটাকে দেখে নেব। তাহলে যদি আইনি সেপারেশনের মাধ্যমে আরেকটা বিয়ে হয় তাহলে আমরা 12কে দেখব, যদি মরে গিয়ে আরেকটা বিয়ে হয় তাহলে আমরা 2কে দেখব। তাহলে এখানে আমাদের সম্পর্ক খুঁজে বার করবার জন্য লগ্ন আর দ্বাদশ এই দুটো ঘরকে দেখতে হবে। তাহলে লগ্ন থেকে আমরা দ্বাদশকে দেখি। প্রথম হচ্ছে হাউস লর্ড। হাউস লর্ড রয়েছে বৃহস্পতি আর শনি, পরস্পরের কেন্দ্রে রয়েছে, একজন থেকে আরেকজন চতুর্থে, একজন থেকে আরেকজন দশমে। বৃহস্পতি সে নিচস্থ হয়েছে, লক্ষ্য করুন বৃহস্পতি নিচস্থ হয়েছে, কিন্তু পরাশর বলে গেছেন যদি কোনো গ্রহ নিচস্থ হয় তবে সেই গ্রহ যে ভাবে নিচস্থ সেই ভাবের অধিপতি তিনি যদি তুঙ্গ ক্ষেত্রস্থ বা সক্ষেত্রী হন তাহলে নিজ ভঙ্গ হইয়া থাকে। তাহলে ভাবের অধিপতি বৃহস্পতি তিনি কিন্তু ভাবের অধিপতি শনি তিনি কিন্তু তুলা রাশিতে তুঙ্গ হয়েছেন, তাহলে বৃহস্পতিজির আংশিক নিজ ভঙ্গ হয়েছে। দ্বাদশপতি যদি অষ্টমে বসে সেই ক্ষেত্রে একটা রাজযোগ, বিপরীত রাজযোগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এখানেও সেই ঘটনাটাই ঘটেছে, দ্বাদশপতি শনি দ্বাদশের নবমে অর্থাৎ অষ্টমে গিয়ে বসেছেন এবং এই ক্ষেত্রে নিজভঙ্গ রাজযোগ অফিসিয়ালি তৈরি হয়েছে, সুন্দরভাবে তৈরি হয়েছে, তাই না? তাহলে এই মানুষটার দ্বিতীয় বিবাহের জায়গাটা কিছুটা স্ট্রং হয়েছে, কিছুটা। এইবার প্রশ্ন হলো দ্বাদশের সাথে সপ্তমের সম্পর্ক হতে হবে, কারণ সপ্তম না হলে বিয়ে হবে না, সপ্তম না হলে পরে বিয়ে হচ্ছে না। কারণ আমি যাকেই বিয়ে করি না কেন, যাকে বিয়ে করব সে আমার বউ, যত নম্বর থাকুক, আমার যদি 55 নম্বর বিয়ে হয় তাহলেও সেই সপ্তম, কারণ সপ্তম ছাড়া বিয়ে হবে না। বুঝতে পারলাম? তো তাহলে দ্বাদশের সাথে সপ্তমের সম্পর্ক আছে, শনিদেবের দৃষ্টি বুধের উপর রয়েছে, তাহলে এখানে বিয়ের সম্ভাবনা তৈরি হলো, দ্বিতীয় বিবাহ হতে পারে। তার সঙ্গে লগ্ন অধিপতি বৃহস্পতি, তারও যোগাযোগ রয়েছে, তাহলে এটা হতেই পারে। তাহলে এইবার এইখানে সম্পর্কটা ভালো থাকবে কিনা, তাহলে শনির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক ভালো। শনির সঙ্গে লর্ড টু হাউস অর্থাৎ শনি তার সঙ্গে লগ্নের সম্পর্ক ভালো নয়, আর লগ্নপতির সঙ্গে সপ্তমের
সপ্তম না, এখানেও দ্বাদশ হবে। লগ্নপতির সঙ্গে দ্বাদশ ভাবের সম্পর্ক ভালো ভালো, কারণ বৃহস্পতি তো দ্বাদশের দ্বাদশে বসে আছে, বৃহস্পতি বসে আছে দ্বাদশের দ্বাদশে। আবার আমরা একটু ভাবচক্রে চলে যাব। ভাবচক্রে গেলেই এই বৃহস্পতি সরাসরি দ্বাদশে গিয়ে উপস্থিত হবে। তখন কিন্তু বৃহস্পতি যেই মুহূর্তে দ্বাদশে গিয়ে উপস্থিত হবে, তখন কিন্তু লগ্নপতি দ্বাদশে এলো, দ্বাদশ ভাব থেকে লগ্নপতির তৃপ্তি লাভের জায়গা তৈরি হতে পারে, খরুচে হতে পারেন ভদ্রলোক। তাহলে সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং সেকেন্ড ম্যারেজে আমরা বললাম কিছু কম্প্রোমাইজ। তাহলে সেকেন্ড ওয়াইফটাকে ইন্ডিকেট করছেন শনিদেব। এই শনিদেব অবস্থান করে রয়েছেন কেতু যুক্ত হয়ে। কেতু ইন্ডিকেট করে অ্যাবনর্মালিটি, ডিফরমেশন। তাহলে শরীরের কিছু যদি হালকা অ্যাবনর্মালিটি থাকে, হতে পারে একটু ডিসপিউট রয়েছে, হতে পারে পা বা হাত সামান্য বাঁকা টাইপের, হতে পারে স্কিনের মারাত্মক প্রবলেম রয়েছে। তো এইরকম কিছু কম্প্রোমাইজ যদি উনি করেন, সেই ক্ষেত্রে পরের বিয়েটা সুস্থ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এবং এই ভদ্রলোকের জ্যোতিষ, তন্ত্র ইত্যাদি সাবজেক্টের উপর ব্যাপক আগ্রহ থাকবে, উনি ভালোবাসতে চাইবেন এই সমস্ত শাস্ত্রকে। তো দ্বিতীয় বিবাহটা এই জন্যই কিছুটা পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। মোটামুটি সম্পর্কগুলো বুঝতে পারলাম কিভাবে দেখব। তাহলে এইবার আমি একটা কাজ দিই, হোমওয়ার্ক না, ক্লাস ওয়ার্ক। খুব ভালো করে শুনবেন। এক ভদ্রলোক তিনি একটি বিয়ে করেছেন। ভদ্রলোক দিদির কাছে মানুষ। বোঝাতে পারলাম? ভদ্রলোক তিনি দিদির কাছে মানুষ। ভদ্রলোক একটি বিয়ে করেছেন। যাকে বিয়ে করেছেন তার একটি সন্তান ছিল। এইবার এই যে দিদির সঙ্গে, ওই দিদির কাছে মানুষ, ভদ্রলোক সেই দিদিকে নিয়েই থাকেন। বিয়ে করে বউকে নিয়ে এসছেন, ভাই বিয়ে করেছে, দিদি মেনে নিয়েছেন, কিন্তু এই আগের পক্ষের ছেলেটিকে দিদি মানতে পারছেন না। বোঝা গেল? আগের পক্ষের ছেলেটিকে দিদির পক্ষে মেনে নেওয়া মুশকিল হচ্ছে না। এবার এই দিদি এবং এই আগের পক্ষের ছেলে, এদের মধ্যে কি সম্পর্ক ভালো হতে পারে? এইটা একটুখানি আপনাদের বিচার করতে হবে। কোন কোন ভাব থেকে বিচার করবেন খালি সেটা বলতে হবে। কোশ্চেনটা আরেকবার বলবেন? হ্যাঁ, এক ভদ্রলোক তিনি একটি বিয়ে করেছেন। তিনি তার দিদির কাছে মানুষ। দিদির সাথেই তিনি থাকেন। যাকে বিয়ে করেছেন তার আগের পক্ষের একটি সন্তান আছে, মহিলার আগের পক্ষের একটি ছেলে আছে। এবার দিদি এই ছেলেটিকে মানতে পারবেন কি পারবেন না? দিদির সঙ্গে এই ছেলেটির সম্পর্ক আমরা কোন কোন ভাব থেকে বিচার করব, এই হচ্ছে ব্যাপার। স্যার ভালো সম্পর্ক থাকবে স্যার। একাদশ ভাব থেকে আপনাকে তো ব্যাখ্যা করতে হবে। মেনে নেবে কারণ দিদি হচ্ছে একাদশ থেকে, ঠিক আছে। আর তার স্ত্রী হচ্ছে সপ্তমের পঞ্চম হচ্ছে তার সেই সন্তান। তার মানে সেটাও একাদশেই আসছে আর কি, একই জায়গাতে হচ্ছে। তাহলে মেনে নেওয়ার একটা সম্ভাবনা আছে, মেনে নিতে পারেন, তাই তো? মেনে নেওয়ার একটা হালকা প্রবাবিলিটি আছে। যদি না এই একাদশ ভাবটা ওনার কুণ্ডলিতে চরম ভাবে পীড়িত হয়, তাহলে এটা আপনারা কিন্তু পারলেন। কারোর কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? না স্যার, বাবু কিন্তু খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন, তাই না? তো দিদির ওই ঘরটা, যেহেতু একই ঘর থেকে আমরা বিচার করছি, যদি ওই ঘরটাতে কোনো অশুভ পাপগ্রহ অবস্থান না করে, তাহলে কিন্তু দিদির সঙ্গে ভাইয়ের নতুন ছেলের সম্পর্ক খুব খারাপ থাকবে না। ওনারা এটাকে মানিয়ে নিতে পারবেন, মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারবেন। স্যার একটা কোশ্চেন আছে,
যদি মনে করুন এটা মেষ লগ্ন হয়, হ্যাঁ, আর সেখানে তার একাদশে যদি শনি আর রবি থাকে, ওইখানে হয়তো একটু ডিস্টার্ব হয়ে যেতে পারে। হ্যাঁ, হতে পারে। পীড়িত তখন হলে একটু সমস্যা বাড়বে, পীড়িত হলে পরে সমস্যা বাড়বে। ওইভাবে যদি কোনো রকম সমস্যাদায়ক কম্বিনেশন তৈরি হয়, তাহলে কিন্তু ওই বিষয়টি ঘটতে দেখতে পাওয়া যাবে। স্যার ওই ছকটাতে লিগ্যাল সেপারেশনটা কোন সময় আশা করি হতে পারে, যে সেকেন্ড ম্যারেজের দিকে সেই জাতক যাবে? শেয়ার করি একটু। আচ্ছা, এইখানে হচ্ছে লিগ্যাল সেপারেশনের যে জায়গাটা, সেটা হচ্ছে রাহু শুক্রে হওয়ার সম্ভাবনা কম। এবার রাহু শুক্রের মধ্যে অন্তর্দশাগুলো আমাদেরকে দেখতে হবে। এইবার এখন এই কাবেরী ম্যাডাম যেটা বললেন, কাবেরী না, করবী ম্যাডাম যেটা বললেন যে লগ্নের উপরে বৃহস্পতি আসছে, বৃহস্পতি কিন্তু একে একটা মেরামত করবার চেষ্টা অবশ্যই করবে, প্রাণপণ চেষ্টা করবে যাতে এরা আর কি সংসারটা টিকিয়ে ফেলে। এটা হচ্ছে আসবে এপ্রিলে। এবার এই এপ্রিলে বৃহস্পতিও আসছে, সঙ্গে সঙ্গে রাহু সেও কিন্তু এই ঘরটাতে আসছে, এবং কেতু সে এই ঘরটাতে আসছে। তো ব্যাপারটা কি ওনার কি ফ্যামিলি ডিস্টার্ব করছে? কারণ ফিফথ তো সেকেন্ডে চলে এসছে, ফ্যামিলিতে কিছু সমস্যাও কি আসছে ওনার ভালোবাসার ক্ষেত্রটায়? ফ্যামিলিতে কোনো ডিস্টারবেন্স নেই। তো এইবার হচ্ছে গিয়ে এই রাহুর ওপর রাহু, কেতুর ওপর কেতু এসে বৃহস্পতিকে চাপা দিয়ে দেবে। বেচারা বৃহস্পতি মনের মধ্যে সদিচ্ছা থাকলেও আলটিমেটলি কিন্তু এখানে সেপারেশনের জায়গাটা আসছে। আর যদি ইনি আপনার কোনো রিলেটিভ হয়ে থাকেন, তাহলে আইদার ওনার বিয়ে না করাটাই শ্রেয়। আর যদি উনি পরবর্তীকালে বিয়ে করেন, সেই ক্ষেত্রে কিছু কম্প্রোমাইজ করা, বা যাতে আর কি একটু সমস্যা থাকে কিছু, সেরকম টাইপের মেয়েকে বিয়ে করতে হবে, তাতে কিন্তু উনি শান্তি পাবেন। মানে সেরকম টাইপের করলে মানে কোনো অসুবিধা নেই দ্বিতীয় ম্যারেজে, তাই তো? কম অসুবিধা। আচ্ছা, এবং সেটা আমরা তো ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলি। হ্যাঁ স্যার, এই লিগ্যাল সেপারেশনটা কবে নাগাদ হতে পারে? লিগ্যাল সেপারেশনটা ওই রাহু ঢুকলে পরে তখন হবে। রাহু ঢুকে পরেই হচ্ছে কি ষষ্ঠে দৃষ্টি দেবে, হ্যাঁ, ষষ্ঠে দৃষ্টি দিয়ে সেপারেশনটাকে করাবে, ওটাকে আর কি মানে ইনিশিয়েট করাবে, মানে সেপারেশনটাকে বাস্তবায়িত করাবে। আচ্ছা আচ্ছা। আর তারপরে পরেই বৃহস্পতি হচ্ছে কি যে বউচাই বউচাই এরকম একটা ভাব এনে দেবে, সেপারেশন হবে। মানে সেটা কি বৃহস্পতি এই মিনে থাকাকালীনই সেপারেশন হবে, আবার মিনে থাকাকালীনই সেকেন্ড ম্যারেজের অপশন আসবে? না, মিনে থাকাকালীন সেকেন্ড ম্যারেজের অপশন নাও আসতে পারে। এই সেকেন্ড ম্যারেজের অপশন আসবে হয়তো, হ্যাঁ আসতে পারে। তৃতীয় শুক্র আছে তো, রাহু শুক্রতে অবশ্যই আসতে পারে। এটা কেন আসতে পারে একটু আমাদেরকে বুঝিয়ে দেন, ব্যাখ্যা করে। এই দশাটা এখানে হচ্ছে গিয়ে কাজ করবে। শুক্র হচ্ছে অষ্টমপতি, অষ্টম ভাবটা বিয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এটা হচ্ছে গিয়ে ভীষণ ক্লোজলি অ্যাসোসিয়েটেড, এবং মূলত মানুষ শারীরিক ক্ষুধা নিবৃত্তি করবার জন্যই বিয়ে করে। তো ওনার ক্ষেত্রে শুক্রের উপর রাহুর দৃষ্টি রয়েছে, ফলে রাহু শুক্রতে স্ত্রী লাভ, এটা ওনার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আর শুক্র হচ্ছে এই ক্ষেত্রে তৃতীয়পতি এবং অষ্টমপতি লগ্ন সাপেক্ষে, কিন্তু চন্দ্র সাপেক্ষে কিন্তু শুক্র হচ্ছে সপ্তমপতি, এবং চন্দ্র রাহু যুক্ত, রাহুর ওপর রাহু অবস্থান করে রয়েছে, ফলে এইখানে কিন্তু একটা রিলেশনশিপ আসবার সম্ভাবনা অনেকটাই প্রবল। রাহু না হয়ে এটা যদি বৃহস্পতি এই কাজটা করত, তাহলে আমি বলতাম যে বৃহস্পতি পুরনো রিলেশনটাকে রাখবার প্রাণপণ চেষ্টা করবে। কিন্তু কাজটা যখন রাহুর মূলত ইয়েতে হবে, যেহেতু রাহুর দশা, রাহুর অবজারভেশনে কাজটা হবে, যেহেতু রাহুর দশা এটা, তার জন্য কিন্তু এর সেপারেশন হয়ে নতুন সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা স্যার, 2024-এ তো রাহু রবি আসবে, তখন আবার ঝামেলা তৈরি হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে। ঝামেলাটা কি কি সংক্রান্ত তৈরি হতে পারে? ওই পারস্পরিক সম্পর্ক,
ক্লোজনেস। আর এখন বিয়ে না হলে তো বিয়ে হতে অনেক দেরি, রাহুটা শেষ হবে, বৃহস্পতি ঢুকবে তারপর, তাই কি? 21-24 মধ্যে যদি না হয়, মানে 24 মধ্যে না হলে তো বিয়েটা হতে সমস্যা হবে মনে হয়, নাকি? স্যার হ্যাঁ, এর কি তখন separation হয়ে কিন্তু গেছে? বিয়েটা হওয়া মুশকিল হবে। শুক্রের দশাতেই বিয়েটা হওয়া উচিত। মানে 24 মধ্যে। 24 মধ্যে, 24 চলে গেলে মানে আরো অনেক দেরি হবে আর কি। বৃহস্পতি এলে তবে, পুরো রাহু কমপ্লিট করে বৃহস্পতি যখন আসবে তখন আবার একটা চান্স হবে। বৃহস্পতি শনিতে হবে সম্ভবত, তাই কি? বৃহস্পতি শনিতে আবার অন্য একটা জিনিস হবে, কি বলুন তো? কি জ্যোতিষ বা তন্ত্রে যাবে? ওই সমস্ত দিকে একটা অ্যাট্রাকশন ক্রিয়েটেড হবে। মানে প্র্যাকটিক্যালি বুজরুকিতে যাবে আর কি। না, বুজরুকিতে যে পুরোপুরি যাবে সেটা নয়, কারণ ওই অষ্টমে শনি আছে তো, পাপের ভয় এই মানুষদের খুব থাকে, যে পুরোপুরি বুজরুকির মধ্যে যাবে সেটা নয়। না হলে তন্ত্র মন্ত্র এগুলোতে তো করবেই, যজ্ঞ ফজ্ঞ এইসবে যাবে মনে হয়, ঠাকুর দেবতা, ঠাকুর করবে বোধহয়, খুব ঠাকুর দেবতা করবে। হ্যাঁ, ঐশ্বরিক কোনো একটা কিছু উনি ফিল করলেন, হ্যাঁ, বা কোনো একটা ইনটিউশন পাওয়ার ভয়ঙ্কর ভাবে হয়ে উঠলো। স্যার ছেলেটি দুবাইতে এস্টাবলিশ, বিশাল বড় ডাক্তার। আচ্ছা, সেটা হতে এই জন্যই এত ইগো প্রবলেম এসছে। না, সেটা এটা হচ্ছে কি, হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলছি, স্যার সেপারেশন কি রাহুর দশাতেই মূলত হয়ে থাকে? না না, সব ক্ষেত্রে নয়। সেপারেশনের জন্য একটা ভালো কাজের লোক হচ্ছে রবি। আচ্ছা, তো ও যদি দুবাইতে এস্টাবলিশড হয়, সেপারেশন তাহলে কিভাবে হবে? এটা কি ভারতবর্ষে সেপারেশন হবে? হ্যাঁ, মানে এখানে এসেই তো সেপারেশন হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে কি, তো কেসটা তো এখানেই চলছে। অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার রয়েছে, ওগুলো ওনাকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। তো তাহলে স্যার মনে হয় ওনার একটা আছে বোধহয় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, রাহু শুক্র। স্যার এর কি সেপারেশন হয়ে গেছে? স্যার এর কি সেপারেশন হয়ে গেছে? না, হবে হবে। স্যার একটা প্রশ্ন করবো, এখানে একটা কথা বলবো। বুধ যেহেতু বুধের নক্ষত্রে রয়েছে, সপ্তমপতি নক্ষত্রের থেকে একাদশ হাউসকে দেখছে, এই ক্ষেত্রে হয়তো সমস্যা হবে। আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে এটা সেপারেশন নাও হতে পারে, কিন্তু সেপারেশন হতে গেলে অনেকটা প্রবলেম হবে। সেপারেশন হবে, এটা হবে স্যার। সপ্তমের সঙ্গে একাদশের কানেকশন হলো, আবার লগ্নের সঙ্গে সপ্তমের একটা যোগ সৃষ্টি হয়েছে এখানে, আর লগ্নপতি তো বক্রী রয়েছে। বক্রী হওয়ার জন্য ওই যেটা আমরা সেকেন্ড পয়েন্টটা দেখালাম, লর্ড টু হাউস রিলেশনশিপ, ওইখানটাতে আর কি সেপারেশনটা আসবে। আর দ্বিতীয় রাহু, নিচস্থ বৃহস্পতি, এই সমস্ত মিলেমিশে ভালোই ডিস্টারবেন্স দেবে। আচ্ছা, ওনার কি এক্সট্রা ম্যারিটাল কোনো অ্যাফেয়ার হয়েছে যার জন্য উনি চাইছেন? না 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 না, আপনি জানেন? একদম 100%। না না, এর এক্সট্রা ম্যারিটের বাইরে অ্যাফেয়ার আছে, ওটা উনি স্বীকার করছেন না। শনি যাদের তুলা রাশি থাকে, বেশিরভাগ ক্ষেত্রে শনি কেতু থাকলে পরে মিথ্যে কথা বলে। ওনার আছে affair। না না, এরকম নয়। ছিছি, এরকম কেন? স্যার আমি অনেক ক্ষেত্রে দেখেছি এরকম। একদমই নয়। এখানে শনি দ্বিতীয়পতি নয়, এখানে শনি হচ্ছে দ্বাদশপতি। দ্বিতীয়পতি মঙ্গল, সে হচ্ছে রবিযুক্ত। এখানে চন্দ্র রাহু দ্বিতীয় রয়েছে, কিন্তু দ্বিতীয়পতি রবিযুক্ত হলে পরে সে চট করে মিথ্যে কথা বলবে না। আর শনি হচ্ছে গিয়ে সহজে মিথ্যে কথা বলতে দেয় না, তুঙ্গ শনি। ওই মিথ্যে কথা বলবে না। দাঁতের সমস্যা হতে পারে, স্যার এটা একদম ঠিক স্যার। দাঁতের সমস্যা হতে পারে, চট করে মিথ্যে কথা বলবে না, গালাগাল দিয়ে দেবে, প্রচুর গালাগাল দিয়ে দেবে, কিন্তু হচ্ছে গিয়ে ঝপ করে মিথ্যে কথা বলবে না। শনি বক্রী যে স্যার। হ্যাঁ, বলছি কি ওনার ওয়াইফ কি রাজি আছে যে মানে সেপারেশনটার জন্য? বিরাট গন্ডগোল। হ্যাঁ, ওনার ওয়াইফ চাইছে যে দাম্পত্যটা টিকে থাকবে। না, হ্যাঁ, ওয়াইফ চাইছে যে দাম্পত্য টিকে থাকবে, তার কারণে এরকম বড় পার্টি ছাড়লে তো বড় মুশকিল। পার্টি বলে না, এখানে ব্যাপারটা হচ্ছে 7 5-এ গেছে, আর 5 থেকে 11 দেখছে, এবং সেখানে বৃহস্পতি, সে চেষ্টা চালাবে আর কি যে অন্তত ম্যারিড লাইফটা টিকুক আর কি। এবার এখানে হচ্ছে গিয়ে যদি আপনারা এটা পান, বউয়ের চার্টটা পান, সেই ক্ষেত্রে দেখবেন
যে অন্য কিছু আর কি আরো ডিস্টারবেন্স রয়েছে। তো একটা চার্টে কনফার্ম সেপারেশন এইটা আসা হচ্ছে কি খুব কঠিন, মুশকিল। আমরা শুধুমাত্র প্রবাবিলিটিটুকুই বলতে পারি যে এখানে এইটুকু আশা রয়েছে। আর এটা মকরে শনি থাকাতে আরো ওনার এত মানে মনে হচ্ছে এইসব 2 বছর ধরে হচ্ছে, তো 2 বছর ধরে তো মকরে শনি ঢুকেছে। ওটাই হচ্ছে, শনিটা মনে হয় কুম্ভে গেলে কিছুটা হলেও, জানি না। ওই দ্বিতীয় আবার রাহু চলে আসবে। হ্যাঁ, তবুও রাহুর ওই এতটা এটা, হ্যাঁ মানে হট করে একটা ডিসিশন নিয়ে নেবে যে ডিভোর্স করে ফেলি, এটা হতে পারে। না না, ডিভোর্স করে ফেললে তো ওনাকে অ্যালামনি দিতে হবে, অনেক 5-4 মাস কাঠখড় পড়াতে হবে, চট করে ডিভোর্স হবে না। না না, চন্দ্র যখন রাহু হটকারী একটা ডিসিশন নিয়ে নেবে না হট করে, না চাইলেই তো ডিভোর্স হবে না। ওনার না সেটা অবশ্য ঠিক, চাইলেই ডিভোর্স হবে না স্যার। সপ্তমপতি নক্ষত্র রয়েছে, একাদশ হাউসকে দেখছে। না না, স্ত্রী চাইছে ম্যারিড লাইফটাকে টেকানোর জন্য প্রচুর ভাবে, সেটা টাকার জন্যই হোক আর যেভাবেই হোক, মানে মোটামুটি দেখাচ্ছে এখানে যে চাইছে আর কি। হ্যাঁ, এবার ওনার স্ত্রীর চার্টটা পেলে পরে তখন আপনি আর কি কনফার্মেশনে যেতে পারবেন যে সে আর কি অ্যাকচুয়ালি চাইছে কিনা। আমরা এই চার্ট থেকে কনফার্মেশনে আসতে পারবো না। স্যার এই চার্টে আপনি রেমেডি কি ভাবছেন? আচ্ছা স্যার আমি মৃত্যুঞ্জয় বলছিলাম। হ্যাঁ স্যার বৃহস্পতির একটা রেমিডিয়াল গাইড হবে এখানে, বৃহস্পতির। স্যার বলছি শনি তো দ্বাদশপতি, সে অষ্টমে তুঙ্গস্থ হয়ে সপ্তমপতিকে দৃষ্টি দিয়ে, ওটা সপ্তমপতি যতই নিজের নক্ষত্রে বসে থাকুক স্যার, ওকে তো ওখানে ড্যামেজ করছে। একটা গ্রহ খুব একটা ড্যামেজ বোধহয় করে না, ওদিকে বৃহস্পতি দিচ্ছে তো। বৃহস্পতি দেখুক, বৃহস্পতি তো বলবান বৃহস্পতি নয়। না না, বৃহস্পতি তো নিজভঙ্গ হয়েছে, এই জায়গাটা এখানে একটা কনফিউশন তৈরি হয়েছে। না, বৃহস্পতি সামাজিকতা দেয়, মানে বুধকে সামাজিকতা দিচ্ছে, যে বন্ধনটার মধ্যে জড়াতে চেষ্টা করছে আর কি, নলে তো মিউচুয়াল ডিভোর্স করে ফেলতো। না, সেপারেশনের অনেকগুলো রিজন আছে, আবার সেপারেশন চাইবে না তার অনেকগুলো রিজন আছে। আর সবচেয়ে বড় জটিলতা যেটা, সেটা হচ্ছে অষ্টমে শনি কেতু। এই কম্বিনেশন সুস্থতা জেনারেলি দেয় না। অষ্টমে কেতু যদি একাও থাকে, আচ্ছা এখন চলছে রাহু শুক্র শুক্র। সৌম্যব্রত বাবু শুনছেন? আমি শেয়ারটা শুনছি স্যার। দেখুন এখন চলছে রাহু শুক্র শুক্র। এক সেকেন্ড, হ্যাঁ রাহু শুক্র শুক্র। এই রাহু শুক্র রবি যখন আসবে, রবি হচ্ছে ষষ্ঠপতি, এই সময়টাতে ওনার সেপারেশনটা হবে। রাহু শুক্র রবি, এবং এই জায়গাটাতে হচ্ছে গিয়ে সেপারেশনের একটা কনফার্ম হয়ে যাওয়া, যে ফাইনাল ডেট হয়ে যাওয়া বা এই টাইমে হবে, এরকম কিছু একটা চলে আসবে। সম্ভবত আপনার আত্মীয় লোক নাকি? হ্যাঁ, আমার মায়ের অফিস কলিগ। মায়ের অফিস কলিগ। তো সেই ক্ষেত্রে এই জায়গাটাতে ওই সেপারেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে ভদ্রলোকই চাচ্ছে মানে সেপারেশনে যেতে, বিষয়টাতে এরকম তাই না? কারণ ওয়াইফ চাচ্ছে সংসার টিকায় রাখতে আর ভদ্রলোক চাচ্ছেন চলে যেতে, ব্যাপারটা তো এরকম তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাই যদি হয় তাহলে রিমেডিটা কেমন হবে? সংসার টেকানোর না সংসারটা মানে ভেঙে দেওয়ার, কোনটা হতে পারে? না না, আমরা সংসারের দিকে রেমেডিতেই যাব না, আমরা এই ভদ্রলোকের শুভত্ব বৃদ্ধির জন্য রেমেডি করব। ম্যাডাম যেটা বললো এইমাত্র যে বৃহস্পতির একটা ছোট রেমেডি, তো আমরা বৃহস্পতির একটা পরিষ্কার পরিচ্ছন্ন রেমেডি করব। আর তাতে কি হবে? সংসার টিকে যাবে নাকি ছাড়াছাড়ি হয়ে যাবে? চেষ্টা করবে, পার্সেন্টেজ বাড়তে পারে, কিন্তু সংসার টেকানোর জন্য আমরা রেমেডি করব না। আমরা লোকটার যে দুর্বল জায়গা সেইটার জন্য রেমেডি করব। তাতে সংসার টিকলে ভালো, না টিকলে তো আমাদের কিছু করার নেই। শুধু বৃহস্পতি রেমেডি করলেই হবে না, তার সাথে আরো কোনো প্ল্যানেটকে নিয়ে? না, এই ক্ষেত্রে বাকি আমরা চন্দ্রকে রেমেডি করতে পারি, বৃহস্পতি চন্দ্র কম্বাইন করে রেমেডি করতে পারি। তাতে কি হবে বলছি, বৃহস্পতি
চন্দ্র শুক্র কম্বাইন করে রেমেডি করতে পারি। আচ্ছা, প্রথম হচ্ছে গিয়ে ভদ্রলোকের চন্দ্র রাহুযুক্ত হওয়ার কারণে স্থিতিশীলতার অভাব, টাকা পয়সা, যখনই টাকা পয়সা বাড়বে তখনই মনের মধ্যে উগ্রতা বাড়বে, ইগো প্রবলেম সেগুলো আসবে। গ্রামার আমাদের বলছে অগ্নি রাশিতে রাহু চন্দ্র একসাথে রয়েছে, চন্দ্র রয়েছে ভরণী নক্ষত্রে। ভরণী নক্ষত্রের সিম্বল আপনারা জানেন? স্যার একটা কথা বলবো এখানে। স্যার স্যার হ্যাঁ বলছি, এই ভদ্রলোক একটু ড্রিঙ্ক ফ্রিঙ্ক করেন বলেন স্যার? দ্বিতীয় রাহুর লিকুইড জাতীয় কিছু একটা ড্রিঙ্ক করতে পারে, অগ্নি রাশিতে তো ড্রিঙ্ক করবার টেন্ডেন্সি আসতে পারে। তো সেই ক্ষেত্রে কোয়ালিটি ড্রিঙ্ক উনি ড্রিঙ্ক করতে চাইবেন, কারণ শুক্রের নক্ষত্রে দুজনেই আছে তো। আচ্ছা, ভরণী নক্ষত্রের সিম্বল আপনারা কি জানেন? জনি। জনি। তো সেই ক্ষেত্রে ভরণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করে রয়েছে রাহু যুক্ত হয়ে, ফলে মানসিক দিক থেকে অতৃপ্তি। ভরণী নক্ষত্রের মধ্যে থাকে যম। ভরণী নক্ষত্র একটা অদ্ভুত নক্ষত্র, যেখানে একদিক থেকে সৃষ্টি নির্দেশিত হয় আর একদিকে বিনাশ আছে। ভরণী নক্ষত্রের দেবতা যম, আর ভরণী নক্ষত্রের চিহ্ন হচ্ছে জনি। তো যম হচ্ছে আমাদের ধ্বংসের দেবতা, বিনাশের দেবতা, আর জনি থেকেই আমাদের সৃষ্টি হয়। তো এখানে ভরণী নক্ষত্রের মধ্যে একদিকে আমরা জনি দেখতে পাই আর একদিকে আমরা যমকেও দেখতে পাই, ফলে সৃষ্টি এবং বিনাশ মানে চেঞ্জ, একটা বিনাশ একটা সৃষ্টি, পরিবর্তন, এই জিনিসটা ভরণী নক্ষত্রে দেখতে পাওয়া যায়। আর একটা মজার জিনিস হচ্ছে ভরণী নক্ষত্র যাদের, তারা মাঝে মাঝে ডিপ্রেশনে পড়ে, কিন্তু ভরণী নক্ষত্রের যে অধিপতি দেবতা তাদেরকে আমরা ধর্মরাজও বলে থাকি। খুব দুম করে এরা ডেডিকেশন থেকে বেরোয় না, জেনারেলি বেরোয় না। তো এখানে রাহু আছে, রাহু তো খুব বদমাইশ, তো রাহু ভরণী নক্ষত্রে থেকে যে কি করবে কোনো ভরসা নেই। তো গ্রামার বলছে যে ড্রিঙ্ক করা, স্মোক করা, এইসবের টেন্ডেন্সি আসতেই পারে। চন্দ্র লিকুইড, মেষ উত্তেজনা, রাহু অতৃপ্তি, যখন লিকুইড উত্তেজনা অতৃপ্তি অ্যাড হয় তখন একটু ড্রিঙ্ক হতেই পারে, তাতে দোষ নেই। আর এই ক্ষেত্রে চন্দ্র রাহুযুক্ত হয়ে রয়েছে ভরণী নক্ষত্রে, শুক্রের নক্ষত্র, বিলাসিতার একটা জায়গা আসতেই পারে, এবং স্যাটিসফ্যাকশনের একটা অভাব সেটা ভীষণ ভাবে কাজ করতে পারে। তাই জন্য এই নক্ষত্রে চন্দ্র থাকার কারণে আমরা মুক্ত দিতে পারি। চন্দ্র একটা জল তত্ত্বের গ্রহ, লিকুইড টাইপ, সে যখন অগ্নি রাশিতে বসে রয়েছে শুক্রের নক্ষত্রে, তখন একে আমরা চন্দ্রের একটা প্রতিকার দিতে পারি। চন্দ্রের সঙ্গে শুক্রের সম্পর্ক হয়েছে, দুজন দুজনের নক্ষত্রে, শুক্র রোহিণীতে, চন্দ্র ভরণীতে। তো এইখানে এদের দুজনকে একটা যৌথ ভাবে পাওয়ার দেওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে বৃহস্পতি চন্দ্র শুক্র একত্রে আমরা হোয়াইট স্যাফায়ার, সাদা পোকরাজ দিতে পারি। যদি আমরা সেটা না চাই, সেই ক্ষেত্রে আমরা বৃহস্পতির জন্য পোকরাজ, চন্দ্রের জন্য মুক্ত, শুক্রের জন্য হীরা, এইটাও করতে পারি, দিতে পারি একে। এই কম্বিনেশন একে দেওয়া যায়। 5 নম্বর ঘরটাও একটু শক্তপোক্ত ভালো হবে। 5 নম্বর, 5-এ পঞ্চম ভাবের অধিপতি যখন রাহু যুক্ত হয়ে দ্বিতীয় অবস্থান করে, সেই ক্ষেত্রে ফাটকা টাকা পয়সা আসার সম্ভাবনা সৃষ্টি হয়। আবার এই টাকা পয়সা হু হু করে ধ্বংস হয়ে যাওয়া, সেটাও আসতে পারে। এই মানুষটা কিন্তু প্রভূত পয়সা, অর্থ নষ্ট করবে, যেভাবেই হোক এর টাকা নষ্ট হবে, টাকা পয়সা আসবেও প্রচুর। এ বোধহয় সার্জেন। হ্যাঁ স্যার। তো এই টাকা পয়সা হচ্ছে গিয়ে যেমন আসবে, আবার টাকা পয়সা হুহা করে বেরিয়েও যাবে। টাকা পয়সা ধরে রাখাটা, মাঝে মাঝে ধারটার চাইতে পারে, ও মায়ের কলিং, তার ধার চাই অনেক দূরে। স্যার শুক্র তো এর অষ্টমপতি গ্রহ, এই অষ্টমাধিপতি, শুক্রকে পাওয়ার দেওয়া যাচ্ছে আপনি যে বললেন? এই শুক্রটাকে হচ্ছে গিয়ে পাওয়ার দেব একটাই কারণে, সেটা হচ্ছে এর বিবাহিত জীবনের জায়গাটা যাতে স্থিতিশীল হয়, সেইটার জন্য আমরা শুক্রকে পাওয়ার দেব। স্যার চন্দ্রকে পাওয়ার দিলে মেষ রাশি যে অগ্নিতত্ত্বটা ডিস্টার্ব হয়ে যাবে না? এবার মঙ্গলটা এতটা স্ট্রং আছে, চন্দ্রকে পাওয়ার দিলে অগ্নিতত্ত্ব ডিস্টার্ব হবে না। মঙ্গল তো বায়ুতত্ত্বে আর রবির সঙ্গে খুব ক্লোজ রিলেশনশিপে আছে, তো এই কারণে আমাদের খুব চাপের ব্যাপার নেই চন্দ্রকে আমাদের পাওয়ার, বরঞ্চ জল তত্ত্বটা পীড়িত অবস্থায় আছে। স্যার এনাকে হোয়াইট সাফায়ার আর গোল্ডেন মুক্তা
দিলে বেটার হবে। হোয়াইট স্যাফায়ার তো সাফিসিয়েন্ট, একাই যথেষ্ট, কিন্তু আমরা যদি ভাগ বাটোয়ারা করে দিই তাহলে গোল্ডেন মুক্ত দিতে পারি। গোল্ডেন মুক্ত দিলে তাহলে একটা হোয়াইট জারকান দেবো। জারকানকে আলাদা করে দেবো না, আমরা ডায়মন্ডেই যাবো, ছোট্ট সাইজের ডায়মন্ড, সেখানেই আমরা যাবো। হাতে একটা ডায়মন্ড আছে অলরেডি। কিন্তু একক ভাবে যদি আমরা হিরে পড়াই তাহলে কিন্তু সমস্যা। একক হিরে পড়ালে হবে না, এখানে আমাদের সবার আগে বৃহস্পতিকে দিতে হবে, তারপরে চন্দ্রকে, আর তারপরে বিবাহিত জীবন ভালো করা, মানে সুস্থ শান্ত ভাবে থাকবার জন্য আমরা তখন হিরে পড়াবো, আগে হিরে পড়ালে কিন্তু হবে না। স্যার আপনি যেটা বললেন রবির দশটা যখন আসবে, ওই রাহু শুক্র রবি, তখন সেপারেশন হওয়াটা তখন সেপারেশনটা হতে পারে। আর তখন এই সময়টা কেটে গেলে কিন্তু স্যার বৃহস্পতিরা যখন লগ্নে চলে আসবে তখন কিন্তু আবার অনেক লেট করিয়ে দিতে পারে। তাও দিতে পারে। আর এখানে কিন্তু ভদ্রমহিলার কুণ্ডলীটা দেখতে হবে, না হলে কিন্তু আমাদের ওই অন্ধকারে হাতড়ানোর মতন ব্যাপারটা হবে। একদম একদম। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলছি পঞ্চমপতি সে অষ্টমের কানেকশন নিয়ে দ্বিতীয় বসে রয়েছে, দ্বাদশপতির সঙ্গে যোগাযোগ হয়েছে, এখানে কিন্তু এই ভদ্রলোক অন্য জায়গায় অ্যাফেয়ার থাকবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আমার যেটা এই নক্ষত্র কানেকশন দেখে এবং এই যে কানেকশন সেটা থেকে বলছি। আর আমি বলছি একটা কমন সেন্স থেকে, যদি কোনো রিলেশন না থাকে কখনোই কেউ ঘর ভাঙতে চায় না, যদি না পার্টনার চায়। যেখানে পার্টনার চেষ্টা করছে আর সে চলে যেতে চাচ্ছে, তার মানে সামথিং এলস বিহাইন্ড দিস। পঞ্চম যেহেতু অষ্টমের কানেকশন নিয়ে দ্বাদশের সঙ্গে অষ্টমে যে শনি রয়েছে, এখানে অষ্টমে শনি থাকা মানে আমি অনেকগুলো চার্টে দেখেছি এরকম ক্যারেক্টার থাকে একটু অন্য রকম, তো এখানেও কিন্তু সেরকম একটা জায়গা দেখা যাচ্ছে। পঞ্চম অষ্টম যখন অষ্টমটাকেই আবার দেখছে, সেই জন্য আমি বলছি এই আজ্ঞা শিরোধার্য, আমাদের মাতৃশক্তি যখন বলেছেন যে না, সব সময় ওনাকে দোষ দিলে হবে না, গ্রহগুলোর ব্যাপারও আছে। শনি বৃহস্পতির মধ্যে বসে রয়েছে, বৃহস্পতি শনির ঘরে রয়েছে, ওনার মনে কিছু নেগেটিভিটি আসছে বিয়েটা নিয়ে, সম্পর্কটাকে নিয়ে। ব্যাপারটা কি বলুন, শনিটা চলে গেলে উনি অনেকটা বোধ করবেন, মানে অনেকটা এই মানে ভ্রান্ত একটা ধারণা এসে যাচ্ছে আর কি, সেটা অনেকটা যাবে। আরেকজনের কুণ্ডলী আছে কি? আরেকটাও আছে, রাহুও কিন্তু দেখছে বৃহস্পতিকে, শনি ঘরে বৃহস্পতি বসে রয়েছে, তারপর স্ট্রং রাহু বৃহস্পতি থেকে দেখছে, এই রাহুটাও ওনাকে খানিকটা ভ্রম দেখাচ্ছে। এবার হচ্ছে গিয়ে ধরুন এই মহিলার, এই ভদ্রলোকের বিয়ে হয়েছে যার সাথে, তার সাথে এর বয়সের ডিফারেন্স হচ্ছে 2 বছর। মাইনিউটলি শুনবেন, হ্যাঁ, এটা নিয়ে আমরা বেশিক্ষণ এই মানে তর্কাতর্কিতে যাব না। ধরুন এর বয়সের ডিফারেন্স হচ্ছে 2 বছর, তাহলে এইখানটাতে চলে আসবে রাহু, মানে ভদ্র মহিলা। এবার এখানে চলে আসবে কেতু। ঠিক আছে, বৃহস্পতি এই ঘরে অথবা এই ঘরে অথবা এই ঘরে কোথাও একটা থাকবে, এরকম কোনো একটা জায়গায় থাকবে। তো এইবার যদি এরকম কম্বিনেশন তৈরি হয় তাহলে কিন্তু এর পক্ষে সংসার টিকিয়ে রাখা মুশকিল। আবার যদি আরেকটু ডিফারেন্স হয় বছর 5 তাহলে এখানে রাহু চলে আসবে, এইখানটায় চলে আসবে কেতু, তখনও সমস্যা। বুঝতে পারলেন? হ্যাঁ ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন, মেয়েটার চার্টও লাগবে, দেখতে হবে। ওনার চার্ট না থাকলে বলতে পারবো না। যখন ওনার কুণ্ডলিতে শনি কেতু একত্র থাকবে, যে কোনো জন্মকুণ্ডলী, XYZ যে কোনো জন্মকুণ্ডলী, এর হচ্ছে গিয়ে কিছু না কিছু অন্য টাইপের কোয়ালিটি থাকবে। এক্সট্রিম ট্যালেন্টেড হতে পারে, অ্যাবনর্মাল হতে পারে, ইগো থাকতে পারে, ডিসঅর্ডার থাকতে পারে, কিছু না কিছু একটা গন্ডগোল থাকবে যেটাকে অ্যাকসেপ্ট করা মুশকিল, রীতিমতো মুশকিল। বুঝতে পারলেন? আর স্যার সেই মানুষগুলোকে বোঝাটাও খুব চাপের, মানে সেই ব্যক্তিটা কেমন তাকে বোঝা যায় না। এইবার অষ্টমে শনি কেতু, এই মানুষটার কিন্তু পজিটিভলি যৌন দুর্বলতা থাকা উচিত, পজিটিভলি থাকা উচিত। হ্যাঁ, এটা থাকা উচিত। হ্যাঁ থাকবে স্যার, এগুলো থাকা উচিত, থাকবেই। হ্যাঁ উচিত, থাকবেইতে যাচ্ছি না, থাকা উচিত।
আমরা ভগবানে যাব না, আমরা তার থেকে একটু নিচে থাকি, তো থাকা উচিত। এবার এই লোকের সঙ্গে সংসার করার রীতিমতো টাফ, রিয়েলি টাফ। বাকি অন্যান্য যা যা কম্বিনেশন আছে তাতে এই লোকটা ফাইন্যান্সিয়ালি, কেরিয়ারে সাকসেসফুল। শুক্র তৃতীয় রয়েছে, মঙ্গল রবি যুক্ত হয়ে দশমকে দেখছে, দ্বাদশপতি সে হচ্ছে গিয়ে বসে রয়েছে আপনার অষ্টমে। এই সমস্ত কম্বিনেশন, বিপরীত রাজ্য, জেনারেল রাজ্য, এগুলো হয়ে রয়েছে। 6-9-এর কানেকশন হচ্ছে, তো এগুলো সমস্ত হওয়া, এগুলো পজিটিভ। বৃহস্পতি একাদশে বক্রী, বৃহস্পতির নিজভঙ্গ হয়েছে, এগুলো সবই পজিটিভ। তো এই লোকটার এত কিছু পজিটিভ থাকবার সাথে সাথে কিছু তো নেগেটিভ থাকবে, তাতে এই লোকের সঙ্গে সুস্থভাবে সংসার করাটা কঠিন। সেখানেও বউটি চাইছে থাকবে, বিভিন্ন রকম ইয়েতে বউটি যখন চাইছে থাকবে, তখন তার কিছু না কিছু ইচ্ছে আছে, তার কিছু চাহিদা অবশ্যই রয়েছে কিছু না কিছু কারণে। তো এখানে আমরা প্রেডিকশন করতে পারবো না তার কুণ্ডলী ছাড়া। এই লোকটার কুণ্ডলী যদি দেখি, তাতে কিন্তু ম্যারেড লাইফ সুখী হওয়ার কথা নয়, এই আর কি সেপারেশন আসবে। সেটা বউ চাইতে পারে, সেটা এই নিজে চাইতে পারে, টাকা পয়সা থাকতে পারে মাঝখানে, টাকা পয়সা না থাকতে পারে, অনেক কিছুই হতে পারে। এদের কি সন্তান হয়েছে? না স্যার। তো এদের ক্ষেত্রে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা একটু দেখেন। আচ্ছা, এটা পরে পরে বলবো। এটা স্যার একটা ছোট্ট বেসিক্স আমি বলছি, এটা প্রশান্ত বলছিলাম। হ্যাঁ, এটা বেসিক বলছি। মোটামুটি এই তো অনেক ডিসকাশন আমরা করলাম, একটা ছোট্ট জিনিস যেটা, সেটা হচ্ছে উনি মাঙ্গলিকও। হ্যাঁ, উনি মাঙ্গলিক। উনি মাঙ্গলিকও। আর এই মাঙ্গলিকের একটা মোটামুটি ইন জেনারেল যতগুলো কেস আমি দেখেছি, মোটামুটি দেখেছি মাঙ্গলিকের মধ্যে সেপারেশনের একটা টেন্ডেন্সি থাকেই থাকে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে। সৌম্যব্রত বাবুর পারমিশন নিয়ে হাতের ছবিটা শেয়ার করতে চাই। হ্যাঁ স্যার। এইটা একটুখানি দেখুন, দেখতে পাচ্ছেন? হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি, বুঝতে হয়তো পারছেন না। এখানে বিবাহ রেখাটা লক্ষ্য করে দেখুন, বিবাহ রেখা কিন্তু একদম স্পষ্ট বাইফার্কেটেড, মানে দুটো ভাগ হয়ে গেছে। তো বিবাহ রেখা নিচের দিকে নেমে আসছে, মানেও তো এটা বিচ্ছিন্নতার ইন্ডিকেশন। তো বোঝা যাচ্ছে না। এইটা যদি নিচের দিকে নেমে আসে, দেখুন লক্ষ্য করে, এইটা আমি এঁকে দেখাচ্ছি। এই বিবাহ রেখা নেমেছে, এই একটা এরকম আছে, আর এইখান থেকে হচ্ছে এরকম এরকম টাইপের অনেকগুলো রেখা নেমেছে। যা যেখানে দেখালাম সেখান থেকে চলে যাচ্ছে। যাই হোক, এটা তো সড়গড় নয়, ব্যাপারটা হচ্ছে এরকম। দেখুন, তো এইরকম যদি থাকে, এই সংসার তো চান্স নেই টিকবার, কিছু করার নেই। এবং দ্বিতীয় বিয়ের পরেও ভালো, দ্বিতীয় বিয়ে হবে কিনা সেটাই তো সন্দেহ। আর প্রশান্ত বাবু যে পয়েন্টটা তুলেছেন, আমরা এতক্ষণ ধরে চর্চা করলাম, কিন্তু আমরা কিন্তু এই পয়েন্টটাতে যাইনি। তো এটা কিন্তু একটা ভীষণ ভাইটাল পয়েন্ট। মঙ্গল রবি যুক্ত হয়ে চতুর্থে, আর এখানে মাঙ্গলিক দোষটা খুব তীব্র। তার কারণ হচ্ছে রবি হচ্ছে 7th হাউসের ডিনায়াল প্ল্যানেট। আপনাদের মনে থাকবে ডিনায়াল প্ল্যানেটের কথা, যেটা হচ্ছে গিয়ে ওই ষষ্ঠপতি হওয়ার জন্য এ কিন্তু মঙ্গলকে নেগেট করছে। আর এইখানে মঙ্গল সে কিন্তু দ্বিতীয়পতি হওয়ার কারণে সপ্তমের অষ্টম তাকে ইন্ডিকেট করছে। ফলে এখানে এই জায়গাটাকেও অত্যন্ত গুরুত্ব দিতে হবে। হাতে একটা তিল দেখেছেন মঙ্গলের জায়গাতে? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো মোটামুটি আমাদের হলো এই পার্টটা। আমাদের এবার স্যার হাতটা একটু আরেকবার দেখাবেন? হ্যাঁ, কিন্তু হাতটাকে তো আমি ঠিকঠাক করে দেখাতে পারছি না। এটা আপনার ওই 10টা হাতের হোমওয়ার্কের মধ্যে একটা। আচ্ছা আচ্ছা, আমি জানি না কার হাত, যাই হোক ডিসকাশন চলছিল তখন। আমি জাস্ট একটা ছোট্ট অবজারভেশন বলে দিচ্ছি। ওনার যদি সেকেন্ড ম্যারেজ না হয়, ওনার কোনো ক্লোজ রিলেটিভের এক্সপায়ার হওয়ার চান্স আছে কিন্তু।
ওনার কোনো ক্লোজ রিলেটিভের এক্সপায়ার হওয়ার চান্স আছে যদি ওনার সেকেন্ড ম্যারেজ না হয়। স্যার ওনার শুক্রের ক্ষেত্র আর মণিবন্ধের জায়গাটা খুবই খারাপ। থাক, আমরা আর এই সমস্ত আর ডিসকাশনে আমি জাস্ট আমি মনে হলো তাই বললাম। প্রশান্ত বাবু কিন্তু খুব ভালো হাত দেখেন এবং না এই জায়গাটার উপরে আমরা প্রশান্ত বাবুকে বলবো প্লিজ একটু বলুন এটা কেন বললেন। না এটা এটা পরে বলবো, আরেক সময় বলবো, যখন হাতের উপর আর ডিসকাশন হবে তখন বলবো। না না আপনি বলুন, তখন আমরা থাকবো না। থাকবেন এটা কোনো ব্যাপার না। না থাকবেন কেন থাকবেন, অবশ্যই থাকবেন। না ওনার কোনো, আমি জাস্ট এমনি বলছি, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি মোটামুটি এরিয়া থেকে। হ্যাঁ সেটাই জানতে চাইছিলাম আপনি কি দেখে বললেন এটা। ওনার কোনো ক্লোজ রিলেটিভস এর কিছু একটা লোকসান হবে, মানে লোকসান মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে যদি সেকেন্ড ম্যারেজ না হয়। ঠিক আছে, এই ডিসকাশনটা আমরা পরে আলোচনা করব। যাই হোক, আমরা তো মোটামুটি শেষের দিকে চলে এসেছি। আর রেমিডি নিয়ে একটু আধটু পড়াশোনা হলো আমাদের। পরের দিন আমরা শুরু করব হচ্ছে এডুকেশনাল রেমিডি নিয়ে। আর এডুকেশনাল রেমিডি করে আমরা চলে যাব প্রফেশনে ঢুকবো। তো রিলেশনশিপটা মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন যে কেমন চলবে, কিভাবে হতে পারে বা কিভাবে দেখতে হয়। তো আমাদের আজকের আলোচনা তো মোটামুটি ঠিকঠাক ভালোই হলো। যাই হোক, আরো একবার বলি, রেকর্ডিংটা অফ করে দিই।